আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু অনেক ব্যস্ততার পরে কিন্তু আজকে হচ্ছে আমাদের যে একটা অধ্যায় বাকি ছিল সেটা হচ্ছে কি সর্বপ্রথম অধ্যায়। তো এই প্রথম অধ্যায়ের ক্লাস করবো আজকে ইনশাআল্লাহ। আমি তোমাদের কথা দিচ্ছি যে তুমি যদি আজকের ক্লাসটা যদি না কেটে একেবারে ফুল যদি একেবারে মনোযোগ সহকারে যদি তুমি ক্লাসটা দেখো, তবে কথা দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে পুরো অধ্যায়টা একেবারে ঝামা ঝামা তামা তামা হয়ে যাবে, একেবারে এ টু জেড একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই অধ্যায় থেকে আমরা কি পড়বো কি পড়বো না, কিভাবে পড়বো, কিভাবে প্রশ্ন হতে পারে, কিভাবে প্রশ্ন হলে কিভাবে আনসার করব, ক নাম্বারে কিভাবে আনসার করব, খ নাম্বারে, মানে বিস্তারিত আলোচনা হবে। তো দেরি না করে চলো শুরু করি। তবে তার আগে হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমি একটা বিজ্ঞাপন দিতেছি। সেটা হচ্ছে এই যে এই বইটা আমার লেখা একটা বই, সহজ বায়োলজি। অনেকেই বইটা সংগ্রহ করেছো, আর যারা সংগ্রহ করেনি তাদেরকে বলবো যে সংগ্রহ করতে পারো। স্পেশালিভাবে তোমরা যারা আমার ক্লাস করো, অনেক পরিশ্রম করে লেখা এই বইটা। লেখার পিছনে একটা গল্প আছে, যে বইটা আমি একটা রিভিউ দিব। এই সহজ বায়োলজি বইয়ের একটা রিভিউ আছে, ওইটা তোমরা ইচ্ছা করলে দেখতে পারো, তাহলে বুঝতে পারবা যে বইটার মধ্যে কী আছে বা কী নাই। তবে শুধু আমি এতটুকু বলবো যে এই বইটা বিশেষ করে যারা আমার ক্লাস করে তাদের জন্য, অথবা যারা এই জীববিজ্ঞানে 100তে 100 পেতে চায় তাদের জন্য বইটা একেবারেই চমৎকার একটা বই, সংগ্রহ করতে পারো। আরেকটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে বইটা তোমরা কিভাবে সংগ্রহ করবা, সেটা হচ্ছে যে আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তারপর হচ্ছে আমার পেজে যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপ এই যে নাম্বার যেটা আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে হচ্ছে যে এই বইটা পেয়ে যাবো আর কি, হয়তো কুরিয়ারের, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, অথবা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে বইটা পাঠিয়ে দেওয়া হবে। তো কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে নিতে ঝামেলা মনে করলে কোনো সমস্যা নাই। গুগলের মধ্যে গিয়ে রকমারি.com এবং wafilife.com লিখে সার্চ দাও, এবং রকমারি.com এবং wafilife.com-এর সার্চ অপশনে গিয়ে তোমার সহজ বায়োলজি লেখো, তাহলে এই বইটা চলে আসবে। ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে অর্ডার করতে পারবা। চলো আমরা শুরু করি। তো প্রথমে এই অধ্যায়ের মধ্যে কি আলোচনা করা আছে? এই অধ্যায়টার মধ্যে আমরা যদি প্রথম পৃষ্ঠাটা যদি পড়ি, তাহলে এখান থেকে মূলত দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে কি, বায়োলজি শব্দটা কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? জীববিজ্ঞান যে আমরা বলি। আচ্ছা, প্রথমে আসা যাক জীববিজ্ঞান কাকে বলে। জীববিজ্ঞান হচ্ছে কি, জীব সংক্রান্ত বিজ্ঞান, জীব সংক্রান্ত যে জ্ঞান, যেই শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয় এই শাস্ত্রকেই জীববিজ্ঞান বা বায়োলজি বলে। তো বায়োলজি শব্দটা কয়টা শব্দ থেকে আসছে? বায়োলজি শব্দটা আসছে হচ্ছে দুইটা শব্দ থেকে, দুইটা গ্রিক শব্দ থেকে আসছে। একটা হচ্ছে বায়োস মানে হচ্ছে জীবন, একটা হচ্ছে লজস মানে হচ্ছে জ্ঞান। তবে জীবন সংক্রান্ত জ্ঞানই হচ্ছে কি বায়োলজি। বায়োলজির জনককে, বায়োলজির জনক হচ্ছে এরিস্টটল। এরিস্টটল সম্বন্ধে, এই এরিস্টটল এমন একজন বিজ্ঞানী, এর সম্বন্ধে বলা যায় যে সব জান্তা শমশের, মানে সব কিছু নিয়ে গবেষণা করছে এরকম। সে একাধারে সমাজবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, সব কিছু নিয়ে যে আলোচনা করছে সেই হচ্ছে এরিস্টটল। তো এরিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। তো জীববিজ্ঞানের এই যে বায়োলজি যে শব্দটা, এই শব্দটা প্রথম ব্যবহার করা হচ্ছে লেমার্কস। লেমার্ক একজন বিজ্ঞানী আছে, উনি সর্বপ্রথম এই বায়োলজি শব্দটা ব্যবহার করে। এই প্রাথমিক অবস্থায় জীববিজ্ঞানের দুইটা ভাগ ছিল, মানে দুইটা শাখা ছিল। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান। তো এই উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস, আর প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। ওই যে জীববিজ্ঞানের জনক এরিস্টটল, আবার প্রাণীবিজ্ঞানের জনকও এরিস্টটল। আর এই যে থিওফ্রাস্টাস যে উদ্ভিদ বিজ্ঞানের জনক, আমরা কিন্তু ছোটোবেলায় পড়ছি, তোমরা যদি মনে করে দেখো যে উদ্ভিদকে চার ভাগে ভাগ করা হয়েছে: বৃক্ষ, গুল্ম, উপগুল্ম, বিরুৎ। এই যে আমরা পড়ছিলাম, এই শ্রেণীবিন্যাসটা করছিল হচ্ছে থিওফ্রাস্টাস। মূলত এটাই হলো তার একটা বিশেষ অবদান, এবং সে গাছগুলাকে তিনটা ভাগে ভাগ করছিল। একটা হচ্ছে একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী, আর হচ্ছে বহুবর্ষজীবী। যাই হোক, তো আমরা যদি এই অধ্যায়টা থেকে প্রথম পাতাটা পড়ি, তাহলে আমরা মূলত পরীক্ষা আসার মতো এই দুইটা প্রশ্ন, তার মধ্যে একটা বললাম যে হচ্ছে বায়োলজি শব্দটা দুইটা গ্রিক শব্দ বায়োস এবং লজস থেকে উৎপন্ন হয়েছে। আর হচ্ছে এখানে দেখব আমরা জীববিজ্ঞানের দুইটা শাখা, একটা হলো ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। তাহলে জীববিজ্ঞানের কয়টা শাখা? দুইটা শাখা, একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা।
তো এই যে জীববিজ্ঞানের যে ভৌত শাখাটা, এই ভৌত শাখার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি মৌলিক শাখা। তো এখন আসা যাক যে তাহলে আমরা জানলাম যে জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এটা শুধু সাধারণত জীববিজ্ঞান না, প্রত্যেকটা বিজ্ঞানকে সাধারণত দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে ফলিত। তো এই যে ভৌত শাখার মধ্যে কি আলোচনা করা হয় আর ফলিত শাখার মধ্যে কি আলোচনা করা হয়, এটা বুঝতে গেলে আমাকে আগে দুইটা জিনিস আগে জানতে হবে। একটা হচ্ছে যে থিওরি বা তত্ত্ব, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড বা প্রয়োগ। এই দুইটা শব্দ সম্বন্ধে জানতে হবে, প্র্যাকটিক্যাল বিষয় যেটা। যেমন হচ্ছে কিভাবে হাউ টু রাইড এ বাইসাইকেল, কিভাবে সাইকেল চালানো যায়, আমি এটা বইয়ের মধ্যে পড়লাম, এটা হচ্ছে তত্ত্বীয়। কিন্তু আমি যদি সুন্দরভাবে এটা যদি আমি মুখস্থ করি, আমি কি সাইকেল চালাতে পারবো? পারবো না। সাইকেল চালানোর জন্য কী করতে হবে? একটা সাইকেল কিনে ওই সাইকেল প্র্যাকটিস করতে করতে পড়ে যাবো, আবার চালাবো, প্র্যাকটিক্যালি শিখতে হবে। এই যে কিভাবে সাইকেল চালানো শেখা যায়, এটা যে আমি বইয়ের মধ্যে পড়লাম, এটা হচ্ছে থিওরি বা তত্ত্বীয়। আর যখন আমি সাইকেল নিয়ে রাস্তার মধ্যে গিয়ে প্র্যাকটিস করে সাইকেল আমি শিখবো, সেটা হচ্ছে প্রয়োগ। তো জীববিজ্ঞানের এই যে বইয়ের মধ্যে তত্ত্ব নিয়ে যে আলোচনা করে, যে শাখাটার মধ্যে তত্ত্বটা প্রাধান্য পায়, এই শাখাটাকে বলা হয় হচ্ছে ভৌত শাখা বা মৌলিক শাখা। আর জীববিজ্ঞানের যে বিষয়গুলো সরাসরি প্রয়োগ করা হয়, যেখানে যে বিষয়গুলোর মধ্যে যে প্রয়োগটা প্রাধান্য পায় আর তত্ত্বটা প্রাধান্য পায় না, ওইটা হচ্ছে ফলিত শাখা বা অ্যাপ্লাইড শাখা। মূলত এই ফলিত শাখাটাই আমাদের মানব কল্যাণে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। যেমন ফিশারিস, তারপর হচ্ছে এগ্রিকালচার, যেমন আমাদের ধান গবেষণা, কৃষি গবেষণায় কি নতুন প্রজাতির বিভিন্ন জাতের ধান, গম, ভুট্টা এগুলো আবার তৈরি করতেছে বিজ্ঞানীরা। তার ফলে কি হচ্ছে, আমরা অনেক আগে যেখানে বিঘা প্রতি 5 মণ 6 মণ ধান হইতো, এখন 20 মণ 25 মণ 30 মণ ধান হচ্ছে। এটা আমাদের যেটা হচ্ছে অ্যাপ্লাইড শাখা বা ফলিত শাখা। তো তাহলে আমরা জীববিজ্ঞানের দুইটা শাখা পাইলাম, একটা হচ্ছে ভৌত শাখা, একটা হচ্ছে ফলিত শাখা। ভৌত শাখার আরেকটার নাম কি? মৌলিক শাখা। ভৌত শাখা কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখার মধ্যে তত্ত্বীয় বিষয়গুলো প্রাধান্য পায়, প্রায়োগিক বিষয়গুলো প্রাধান্য পায় না, এটাকে ভৌত শাখা বলে। ফলিত শাখা কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক দিকটা প্রাধান্য পায় কিন্তু তত্ত্বীয় দিকটা প্রাধান্য পায় না, তাকে ফলিত শাখা বলে, সহজ ভাষায়। আচ্ছা, তো এখন আমরা কি পড়ব? তো প্রশ্ন তো এইভাবেই গেল, বায়োলজি শব্দটা কোন শব্দ থেকে আসছে, এটার উৎপত্তি কে করছে, বায়োলজির জন্য কে, এগুলো হলো ক নাম্বারের জন্য বা এমসিকিউর জন্য প্রশ্ন। তারপর হচ্ছে যে ভৌত শাখা কাকে বলে, ফলিত শাখা কাকে বলে, ক নাম্বার খ নাম্বারের প্রশ্ন। এখন এমসিকিউর জন্য আর ক নাম্বার খ নাম্বার আরও বিস্তারিত কিছু প্রশ্ন আছে, যেটা আমি এখন বলে দিব। সেটা হচ্ছে কি, তোমাদের বইয়ের মধ্যে ভৌত শাখার 11টা শাখা আছে, আর ফলিত শাখার মধ্যে, ফলিত জীববিজ্ঞানের মধ্যে 17টা শাখা আছে। তাহলে ভৌত জীববিজ্ঞানের মধ্যে কয়টা আছে? 11টা। আর ফলিত জীববিজ্ঞানের মধ্যে আছে 17টা। তোমাদের কি করতে হবে? এই 11টা এবং 17টার ইংরেজি নাম, বাংলা অর্থ এবং কোন শাখায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটা একেবারে মুখস্থ করতে হবে। যেমন প্রশ্ন হইতে পারে কি, হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়, বা প্রশ্ন হবে যে এন্ড্রোকাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, বা প্রশ্ন হতে পারে যে এন্ড্রোকাইনোলজিকে ভৌত জীববিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, এই টাইপের প্রশ্ন হবে। তার মানে আমি কি করব, এই যে 11টা শাখা আছে আর 17টা শাখা আছে, এগুলার ইংরেজি, বাংলা অর্থ এবং কোন শাখায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয় একেবারে মুখস্থ করে ফেলবো। যেমন হচ্ছে এন্টোমোলজি, কীটতত্ত্ব, এটা হচ্ছে একটা ফলিত জীববিজ্ঞানের শাখা। এখন আমাকে প্রশ্ন দিতে পারে যে এন্টোমোলজিকে ফলিত জীববিজ্ঞানের শাখা বলা হয় কেন, বা এন্টোমোলজিকে ফলিত জীববিজ্ঞানে রাখা হয়েছে কেন। তাহলে এন্টোমোলজি কি? কীটতত্ত্ব। এখানে হচ্ছে কীটপতঙ্গের উপকারিতা, ক্ষতি, দমন, এগুলা বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো একটা কীটপতঙ্গ আমাদের জন্য উপকার না ক্ষতি, এটা কিভাবে এটাকে দমন করতে হবে কিভাবে, বা এটা কিভাবে বিস্তার করা যাবে, এটা বিস্তার রোধ করা যাবে কিভাবে, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণটাই প্রায়োগিক দিক। তো এই জন্য যেহেতু তার এই যে প্রায়োগিক, এই জন্য কি এন্টোমোলজিকে কি করা হয়েছে? ফলিত জীববিজ্ঞানের স্থান দেওয়া হয়েছে। তো এই টাইপের যে 17টা শাখা যে আছে, 17টা আর 11টা, এখান থেকে ধরো 17টা ক নাম্বার প্রশ্ন হতে পারে, মানে 11 আর 17 কত হয়? হচ্ছে 8, 17 আর 11 কত? 28। আচ্ছা, এই 28টা ক নাম্বার প্রশ্ন হতে পারে?
28টা খ নাম্বার প্রশ্ন হইতে পারে, 28টা এমসিকিউ এখান থেকে হইতে পারে। তো কিভাবে? যেমন হলো সরাসরি এন্টোমোলজি কি, এটা একটা প্রশ্ন। আবার এন্টোমোলজিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে কি, এন্টোমোলজিকে কেন ফলিত জীববিজ্ঞানে স্থান দেওয়া হয়েছে, এটা একটা প্রশ্ন। সবগুলো ক নাম্বার অথবা খ নাম্বার প্রশ্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে এই পুরা 4টা মুখস্থ করলে বিষয়টা ক্লিয়ার হবে। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য এই যে সহজ বায়োলজি বইয়ের নতুন সংস্করণ চলে আসছে। এখনো যারা বইটা সংগ্রহ করে নাই তাদেরকে বলবো দ্রুত বইটা সংগ্রহ করে নাও। তোমরা যারা সৃজনশীল লিখতে দুর্বল, অনেক ভালো স্টাডি করে সৃজনশীল লিখলেও 10-এ 10 পাও না, বা হচ্ছে বায়োলজিতে এখনো 95, 98 বা 100-তে 100 এখনো কেউ পাও নাই, যারা পেতে চাও তাদেরকে বলবো খুব দ্রুত এই বইটা সংগ্রহ করো। বইটা কোন কোন সিকোয়েন্সে লেখা হয়েছে, বইটা হচ্ছে তোমার যে পাঠ্যক্রম আছে বোর্ড বইয়ের পাঠ্যক্রম অনুসারে পর্যায়ক্রমিক ভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। একটা প্রশ্ন ক নাম্বারে আসলে কতটুকু লিখবো, ঠিক একই প্রশ্ন যদি খ নাম্বারে আসে তাহলে আমি আনসারটা কিভাবে করব, একই প্রশ্নের বর্ণনা যদি গ নাম্বারে আসে অথবা ঘ নাম্বারে আসে তাহলে আমি কিভাবে আনসার করব। প্রত্যেকটা প্রশ্নের সহজ সরল সাবলীল উত্তর দেওয়া আছে এবং সুন্দর করে কিভাবে চিত্র আঁকা যায় সহজ সরল চিত্র দেওয়া আছে, এবং চিত্র বেস করে কিভাবে উত্তর লেখা যায় চিত্র বেস করে সেই উত্তরগুলোও দেওয়া আছে। যার কারণে এই অনন্য অসাধারণ বইটি কিন্তু স্টুডেন্টদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে, এবং হচ্ছে যারা হচ্ছে এই বইটা সংগ্রহ করতেছে প্রত্যেকেই খুব ভালো ভালো কমেন্ট করতেছে, এবং আশাবাদী এখন পর্যন্ত এই বইটা পড়ে অসংখ্য স্টুডেন্ট আছে যারা 100-তে 100 পেয়েছে, অনেক দুর্বল থাকার পরেও এই বইটা পড়ার মাধ্যমে চমৎকার রেজাল্ট করেছে। তো তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য। বারবার আমি বলতেছি, রিকোয়েস্ট করতেছি, যদি বায়োলজিতে ভালো করতে চাও, সৃজনশীল যারা গুছিয়ে লিখতে পারো না, যারা হচ্ছে বায়োলজিটা খুব ভালোভাবে মাথায় ধরে না, তাদের জন্য রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে নাও, লাভটা তোমারই হবে দিন শেষে। এবং হচ্ছে বইটা wafilife.com অথবা হচ্ছে রকমারি.com থেকে অর্ডার করতে পারো, অথবা বইটি যদি আরো সহজে সংগ্রহ করতে চাও তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নগুলা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি। আচ্ছা, প্রথমে আসা যাক শ্রেণীবিন্যাসের সংজ্ঞা। শ্রেণীবিন্যাস কাকে বলে? শ্রেণীবিন্যাস হচ্ছে কি, যেমন সিম্পল একটা জিনিস, জাস্ট এতটুক তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার বাসার মধ্যে অনেকগুলা কলম আছে, ভ্যারাইটিস কলম। এখন হচ্ছে যে এগুলো কালার এক একটা এক এক রকম লেখে, এক একটা কালার। ধরো তোমার কাছে মোট হচ্ছে 7টা বেনিয়া সহ কলা 7টা রঙের কলম আছে, ছড়া ছিটে আছে, ধরো 200-300 কলম আছে। তুমি কি করলা, তুমি এটাকে বিন্যস্ত করার চেষ্টা করলা, যেগুলা লাল রেখে সবগুলাকে একত্রিত করলা, যেগুলা সবুজ লেখে সবগুলাকে একত্রিত করলা, যেটা হলুদ লেখে সেটাকে একত্রিত করলা। এভাবে এই যে তুমি যে সুবিন্যস্ত করলা, তুমি এই কলমটার একটা শ্রেণীবিন্যাস করলা। সহজ ভাষায় এটাই হলো একটা শ্রেণীবিন্যাস। তো ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে লক্ষ লক্ষ জীব আছে, হাজার হাজার উদ্ভিদ আছে, লক্ষ লক্ষ উদ্ভিদ আছে। এই উদ্ভিদগুলাকে কিছু বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মিল আছে, এরকম বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে গ্রুপ 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 আলাদা করা। যেহেতু যেমন ধরো মেরুদণ্ড, মানুষও মেরুদণ্ডী, গরু ছাগল ভেড়া এরাও মেরুদণ্ডী, তো মেরুদণ্ডী প্রাণীগুলাকে একত্রিত করছে। আবার দেখা গেছে যারা অমেরুদণ্ডী তাদেরকে একত্রিত আলাদা করছে, বা যারা হলো ঘাস খায় তাদের আলাদা করছে, যারা মাংসাশী তাদের আলাদা করছে। এরকম আলাদা গ্রুপ গ্রুপ করা, এটাই হচ্ছে কি শ্রেণীবিন্যাস। এটা কিসের উপর ভিত্তি করে? সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে হচ্ছে এই যে জীবগুলাকে বিন্যস্ত করা, এটাই হচ্ছে কি শ্রেণীবিন্যাস। ধরো সরাসরি প্রশ্ন আসলো কি যে শ্রেণীবিন্যাস কাকে বলে, তো আমি কি লিখবো যে পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবজগতের জীবসমূহকে বিভিন্ন দলে বিভক্ত করার প্রক্রিয়াকেই শ্রেণীবিন্যাস বলা হয়। সহজ জিনিস। এখন একটা খ নাম্বার প্রশ্ন হতে পারে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি। এই যে শ্রেণীবিন্যাসটা আমরা করব, এই যে আমি তোমাকে প্রথমে একটা উদাহরণ দিছিলাম যে অনেকগুলা কলমের মধ্যে থেকে তুমি বিভিন্ন রঙের কলমগুলো আলাদা আলাদা করলা, এটাই হলো একটা কলমের শ্রেণীবিন্যাস। তো এটা তোমার উদ্দেশ্য কি হলো? আমার যখন লাল লেখা দরকার আমি আমার লাল গ্রুপ থেকে একটা লাল কলম নিয়ে লিখবো, আর আমার যখন সবুজ লেখা দরকার আমি সবুজ গ্রুপ থেকে সবুজ কলম লিখবো, এটা আমার সুবিধা।
তো এরকম জীবজগতের শ্রেণীবিন্যাসের সুবিধা, যে কোন জীবগুলা মানুষের জন্য উপকারী, কোন জীবগুলা মানুষের জন্য ক্ষতি। আর একটা মানুষের হায়াত কত, 60-70 বছর আমরা বাঁচি। তো 60-70 বছরে তো হাজার হাজার লক্ষ লক্ষ জীব সম্বন্ধে জ্ঞান পাওয়া সম্ভব না। তো আমরা খুব সহজে অল্প সময়ে শ্রেণীবিন্যাসের কারণে জীবজগৎ সম্বন্ধে একটা ধারণা পাই। কিভাবে পাই আমরা একটু পরেই দেখব। এই যে চার্টের মধ্যে আছে যে আজকে ক্লাসটা কি হবে, টোটাল জীবজগৎ সম্বন্ধে আমাদের একটা বেসিক ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে এই পৃথিবীতে কত ধরনের জীব আছে, সবগুলো আমরা আজকে জানতে পারবো খুব সহজে, শুধুমাত্র শ্রেণীবিন্যাসের কারণে। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে কি, অল্প সময়ে অল্প পরিশ্রমে বিশাল জীবজগৎ সম্বন্ধে জ্ঞান লাভ করা, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে কি, জীবগুলাকে কোনটা উপকারী জীব কোনটা ক্ষতিকর জীব এটাকে শনাক্ত করে মানুষের কল্যাণে ব্যবহার করা। আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা জীবগুলাকে একটা নামকরণের ব্যবস্থা করা, যে এই জীবের নাম এটা, এই জীব, এই হলো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। সহজ ভাষায় যদি তোমরা আমার বইটা যদি যাদের কাছে আছে তারা জানো যে খুবই সুন্দরভাবে সহজ করে বইটা দেওয়া আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে। বইটা লেখার একটা উদ্দেশ্য আছে, যদি ওটা একটু বলি, এই 30 সেকেন্ড সময় লাগবে তোমাদের নষ্ট করি। সেটা হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট, সে হচ্ছে যে পরীক্ষার মধ্যে মানে স্যার একটা বোর্ড কোশ্চেন থেকে পরীক্ষা নিছে। তো পরীক্ষার মধ্যে সে গাইডের যেভাবে লেখা ছিল উত্তরটা সে ওইভাবেই লিখছে, যেহেতু কমন পড়ছে প্রশ্নটা এবং ওই প্রশ্নটা ভালোভাবে পড়ে গেছে, দেখে যে ওইটি পরীক্ষা আসছে, পরে হচ্ছে একবার হুবহু গাইডে যা আছে ওইটাই লিখছে। এরপরে স্যার হচ্ছে ওইটাতে ওর 10-এর মধ্যে 7 দিছে। তো এই বিষয়টা আর খুব মর্মাহত যে গাইডে যা আছে আমি তাই লিখলাম, এরপর আমাকে 7 দিল। তো এটাও মেনে নিতে পারে না, ও আমার কাছে আসছে, এসে বলছে স্যার দেখেন গাইড সহ আসছে, যে গাইডের মধ্যে যা আছে আমি ওইটাই লিখছি। এরপরে আমাকে হচ্ছে স্যার আমাকে 10-এ 10 দিল না, আমাকে 7 দিল। তো আমি তখন গাইডের উত্তরটা পড়লাম, ওর উত্তরটা পড়লাম, পড়ে দেখলাম যে না ঠিক আছে, ও সেম লিখছে। এরপরে হচ্ছে ও 10-এ 10 পায় নাই। তো আমি বললাম যে স্যার ঠিক আছে এখানে, কারণ হচ্ছে ও যে 10-এ 10 গাইডের মধ্যে যা আছে সেটা লিখছে, কিন্তু গাইডের উত্তরটা আসলে 10-এ 10 পাওয়ার মতো মানসম্মত না। তো তখনই আমার একটা অনুশোচনা আসলো যে তো এখানে স্টুডেন্টের তো দোষ নাই, ছাত্রদের বা তোমাদের বা আমাদের তো দোষ নাই, কারণ আমরা তো গাইডটাই পড়ি। কারণ গাইডের উত্তরটা যদি মানসম্মত না হয়, 10-এ 10 পাওয়ার মতো না হয়, তাহলে একটা স্টুডেন্ট কীভাবে 100-তে 100 পাবে, কীভাবে 100-তে 99-98 পাবে। তো এই বিষয়টা আমার ভিতরে খুব নাড়া দিল এবং আমার কাছে মনে হলো যে আসলে এটা একটা সমাধান দরকার। তারপরে আল্লাহ রহমত করলো, শুরু করলাম লেখা, তো শেষ পর্যন্ত লিখে ফেললাম। যাই হোক, আচ্ছা ঠিক আছে, এখন আমাদের যে পড়ার টপিক সেটা হচ্ছে জীবজগৎ। তো আমি প্রথমে একটা কথা বলছিলাম যে প্রাথমিক অবস্থায় জীবজগৎকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তবে পরবর্তীতে অনেক সংস্করণের পরে শেষ পর্যন্ত পুরা জীবজগৎটাকে 5টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্ট এবং অ্যানিমেলিয়া। এই 5টা রাজ্যে ভাগ করার জন্য সর্বপ্রথম প্রস্তাব দেয় হচ্ছে হুইটেকার। তার পরবর্তীতে ডক্টর লিন মার্গুলিস সে সর্বপ্রথম এই শ্রেণীবিন্যাসটা করে। তো সে কিভাবে শ্রেণীবিন্যাসটা করছিল, সে পুরা জীবজগৎটাকে প্রথমত 2টা ভাগে ভাগ করে। একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এর মধ্যে রাজ্য হচ্ছে একটা মনেরা, আর এখানে যে আর 4টা আছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্ট এবং অ্যানিমেলিয়া, এই 4টা হচ্ছে সুপার কিংডম 2-এর মধ্যে। তার মানে সুপার কিংডম 1-এর মধ্যে একটা কিংডম মনেরা, সুপার কিংডম 2-এর মধ্যে 4টা কিংডম, একটা হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্ট এবং অ্যানিমেলিয়া। আচ্ছা, সুপার কিংডম 1 এটার নাম হচ্ছে কি প্রোক্যারিওটা বা আদিকোষী, আর সুপার কিংডম 2 এরা হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। তাহলে দেখো সুপার কিংডম 1 আমরা কিন্তু 2য় অধ্যায়ের মধ্যে পড়ছিলাম আদি কোষের বৈশিষ্ট্য এবং প্রকৃত কোষের বৈশিষ্ট্য। ওই 2য় অধ্যায়ে যে আমরা আদি কোষের বৈশিষ্ট্য পড়ছিলাম সেটাই হচ্ছে এই মনেরার বৈশিষ্ট্য। একটা জিনিস মনে রাখবা, বিস্তারিতভাবে আমরা পড়বো, এই মনেরার বৈশিষ্ট্য ক্লিয়ার হলে বাকিগুলো একেবারে ক্লিয়ার হবে, কিভাবে প্রশ্ন হবে সবকিছু বিস্তারিত আলোচনা হবে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। তাইলে মার্গুলিস জীবজগৎকে প্রধানত আসলে 3টা ভাগে ভাগ করছিল, যদি আমাদের 9-10 লেভেলে ওইটা নাই। আমরা ক্লাস 7-এ একটা রাজ্য পড়ছিলাম, একটু মনে করার চেষ্টা করো, বিজ্ঞানের মধ্যে ছিল। সেটা হলো অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। অ্যাক্যারিওটা ছিল অকোষী। তাইলে প্রথমত জীবজগৎটাকে 3টা ভাগ, অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। একটা হলো অকোষী, একটা আদিকোষী আর একটা হচ্ছে প্রকৃত কোষী।
এই অকোষী ছিল ভাইরাস। অকোষীর মধ্যে কে ছিল? ভাইরাস। যদিও ভাইরাস জীব না জড়, এই বিষয়টা এখনো বিজ্ঞানীদের মধ্যে সন্দেহ আছে। অনেকেই বলছে যে জীব, অনেকেই বলছে যে জড়। এই জন্য এই লিন মার্গুলিস আসলে এই জীব জগতের মধ্যে ভাইরাসটাকে রাখে নাই। এই জন্য ওর জন্য আলাদা একটা সুপার কিংডম করে রেখে দিছে, যেটা অকোষী ভাইরাস। সব ভাইরাস ওই অ্যাকারিওটার মধ্যে। তো আমাদের বইয়ের মধ্যে যেহেতু দুইটা রাজ্য আছে, আমরা দুইটাই পড়বো, দুইটা সুপার কিংডম আছে, দুইটাই পড়বো। তাহলে সুপার কিংডম 1 মনেরা, সুপার কিংডম 2 হচ্ছে কি ইউক্যারিওটা। এর মধ্যে 4টা কিংডম আছে, একটা হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। আচ্ছা, এখন আসা যাক পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো কিভাবে হবে। পরীক্ষার মধ্যে প্রশ্ন হবে হচ্ছে, দেখো এই যে 5টা রাজ্য যে আছে, পরীক্ষার মধ্যে প্রশ্ন হবে মনেরার বৈশিষ্ট্য লেখো, গ নাম্বার প্রশ্ন। প্রোটিস্টার বৈশিষ্ট্য লেখো, গ নাম্বার প্রশ্ন। ফানজার বৈশিষ্ট্য লেখো, গ নাম্বার প্রশ্ন। প্লান্টের বৈশিষ্ট্য লেখো, অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য লেখো। এখানে 5টা গ নাম্বার প্রশ্ন আছে। আবার তোমার প্রশ্ন দিবে হচ্ছে যে মনেরা এবং প্রোটিস্টার মধ্যে পার্থক্য লেখো, বা প্রোটিস্টা এবং ফানজার মধ্যে পার্থক্য লেখো, বা ফানজা এবং প্লান্টের মধ্যে পার্থক্য লেখো। এখানে অনেকগুলো পার্থক্য গ নাম্বারের মধ্যে আছে। বা আসতে পারে প্রোটিস্টা এবং ফানজার মধ্যে তুলনা করো, এই টাইপের অনেকগুলো প্রশ্ন এখানে আছে। আরেকটা আছে হচ্ছে, যেমন হলো এই যে মনেরার উদাহরণ, যেমন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি? এখন তোমার কি করছে, উদ্দীপকের মধ্যে একটা ব্যাকটেরিয়া দিয়ে দিছে, ব্যাকটেরিয়ার চিত্র আর্ট করে দিছে বা লিখে দিছে, উদ্দীপকের মাধ্যমে বোঝা যাচ্ছে বা নীলাভ সবুজ শৈবাল আছে। এখন তোমাকে বললো যে এই ব্যাকটেরিয়াকে মনেরা রাজ্যে স্থান দেওয়া হয়েছে কেন, ব্যাখ্যা করো। বা উদ্দীপকের জীবটিকে কোন রাজ্যে স্থান দেওয়া হয়েছে, ব্যাখ্যা করো। এই টাইপেরও গ নাম্বার, ঘ নাম্বার প্রশ্ন হতে পারে। তাহলে আশা করি বুঝতে পারছো যে কি টাইপের প্রশ্ন হবে। আচ্ছা, এখন দেখো, তাইলে হচ্ছে যে আমরা প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে চার্ট যেটা আছে, এই চার্টটা একেবারে ঠুটস্থ উঠস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে। এবং হচ্ছে যে আমরা এই চার্টটাই এখন বোঝার চেষ্টা করব। তুমি যদি এই চার্টটা বুঝে ফেলো, তাহলে হচ্ছে তুমি এই অধ্যায়ের মোটামুটি অধ্যায়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা যে প্রশ্নটা পড়ব, তার আগে একটা বিষয় আমি বলে রাখি। যেমন ধরো, আমরা বলছিলাম যে এই অধ্যায়টার মধ্যে পুরা জীবজগৎ সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়ে যাবে। আচ্ছা, যেমন হচ্ছে যে মনেরার উদাহরণ কি? মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া। যত শৈবাল আছে সব শৈবাল হচ্ছে প্রোটিস্টার মধ্যে। যত ছত্রাক আসে সব ছত্রাক হচ্ছে এই ফানজাইয়ের মধ্যে। যত উদ্ভিদ আছে সব হচ্ছে প্লান্টির মধ্যে। যত প্রাণী আছে সব হচ্ছে অ্যানিমেলিয়ার মধ্যে। তাহলে আমাকে এখন বলো যে জীবজগতের মধ্যে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী, তাছাড়া কি আর কিছু আছে? আর কিছুই নাই। তার মানে পুরা জীবজগতের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, উদ্ভিদ আর প্রাণী ছাড়া অন্য কিছু নাই জীবজগতের মধ্যে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাইরাস। এই জন্যই লিন মার্গুলিস আরেকটা সুপার কিংডম কইরা অ্যাকারিওটা বানায়া সেখানে ভাইরাসকে স্থান দিয়ে দিছে। তার মানে দাঁড়াইলো ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী, তাছাড়া আর কিছু নাই। এই জন্য প্রথম অধ্যায়টাই এই অধ্যায়টা আমাদের প্রথমে দিছে, যাতে আমরা প্রথমেই পুরা জীবজগৎ সম্বন্ধে একটা বেসিক ধারণা আমাদের ক্লিয়ার হয়। তো এখন আমরা প্রথম গ নাম্বার প্রশ্নটা পড়বো। এই অধ্যায়ের প্রথম গ নাম্বার প্রশ্নটা পড়বো, সেটা হচ্ছে কি মনেরার বৈশিষ্ট্য লেখো বা মনেরার বৈশিষ্ট্য বর্ণনা করো। আচ্ছা, তো মনেরার বৈশিষ্ট্যগুলো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। মনে হচ্ছে এককোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল। এককোষী মানে কি? এদের একটা মাত্র কোষ দিয়েই এদের দেহ তৈরি, শুধুমাত্র একটা কোষ দিয়ে এদের দেহ তৈরি। আর হচ্ছে ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কি? তোমরা হচ্ছে তসবি তো চিনো সবাই, অথবা পুঁতির মালা সবাই দেখছো, যে একটার সাথে একটা পুঁতি একটা পুঁতি একটা পুঁতি এভাবে অনেকগুলা যুক্ত হয়ে একটা মালা তৈরি করে। এরকম গঠনটাকে বলা হচ্ছে ফিলামেন্টাস। একটার সাথে একটা যুক্ত হয়ে লম্বা নলের মতো তৈরি করে, চেইনের মতো তৈরি করে, এটা হচ্ছে ফিলামেন্টাস। কলোনিয়াল মানে যারা দলবদ্ধভাবে থাকে। তো ব্যাকটেরিয়া বা এই মনের রাজ্যের জীবগুলা সবসময় দলবদ্ধভাবে থাকে। কারণ হচ্ছে কি, এদেরকে একটা দুইটা কোথাও পাওয়া যায় না। এরা যেখানে আছে এখানে লক্ষ লক্ষ আছে। যেমন আমাদের মুখের মধ্যে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া অল টাইম থাকে মুখের নালার মধ্যে। তারপর আমাদের নাভির মধ্যে, আমাদের নাভিটাকে কি বলা হয়, যে ব্যাকটেরিয়ার আতুর ঘর। মানে আমাদের নাভির মধ্যে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে। এই জন্য কিন্তু আমরা নাভিটাকে অনেক সময় পরিষ্কার করি না। এই জন্য ভালোভাবে খেয়াল করতে হবে, গোসলে গেলে নাভিটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এটার মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে। তবে ধারণা করা হয় কি, একটা কমোডের মধ্যে, পায়খানার একটা কমোডের মধ্যে যেই পরিমাণ ব্যাকটেরিয়া আছে তার চেয়ে বেশি ব্যাকটেরিয়া আমাদের মুখের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে যদিও সেগুলো আমাদের জন্য ক্ষতিকর না,
এটা মনে রাখতে হবে। তার মানে ব্যাকটেরিয়া একটা দুইটা কোথাও না, একেবারে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া একসাথে থাকে। তো এরা হচ্ছে কলোনিয়াল, দলবদ্ধভাবে। তাহলে মনের বৈশিষ্ট্য পেলাম, এরা হচ্ছে এক কোষী, মানে একটা কোষ দ্বারাই একটা জীব, ফিলামেন্টাস, একটার সাথে একটা যুক্ত হয়ে লম্বা চেইন তৈরি করে থাকে, কলোনিয়াল, একসাথে অসংখ্য দলবদ্ধভাবে বসবাস করে। এরপর হচ্ছে এদের বৈশিষ্ট্য একটা হচ্ছে কি, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে দেখো এদের মধ্যে আমি টোটাল 9টা বৈশিষ্ট্য লিখছি, একটা উদাহরণ, মানে 8টা বৈশিষ্ট্য এখানে আছে। 8টা বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এই যেটা 2 নাম্বারটা, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এখন নিউক্লিয়াস কেন সুগঠিত নয়, এটা যখন আমরা ব্যাখ্যা লিখব ওই কথাগুলো আমরা লিখে দিব, যে এদের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস নাই, ক্রোমোজোমগুলো ছড়ায় ছিটা থাকে, তারপর নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিয়াসের যে আবরণ সেটা থাকে না, এই কথাগুলো আমরা লিখবো। তার মানে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, তার মানে হচ্ছে এদের ক্রোমোজোমগুলো ছড়ায় ছিটা থাকে, নিউক্লিওলাস থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ব্যাস, নিউক্লিয়াস সুগঠিত নয়। তারপর হচ্ছে কি এদের ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম থাকে তবে ছড়ায়া ছিটা থাকে, বা এটাকে বইয়ের ভাষায় লিখছিল ক্রোমাটিন বস্তু। তো ক্রোমাটিন বস্তু যেটা, ক্রোমোজোমও সেটা। ক্রোমোজোমের মধ্যে শুধু কি থাকে, ডিএনএ থাকে, শুধু ডিএনএ থাকে। তার মানে বুঝতে হবে ক্রোমোজোমের মধ্যে আরো অনেক কিছুই থাকে। আমরা যখন অধ্যায় 12 পড়ছি, ক্রোমোজোমের রাসায়নিক গঠন পড়ছি, সেখানে আমরা কি পড়ছি, ক্রোমোজোমের মধ্যে রাসায়নিক উপাদান কি কি থাকে। ক্রোমোজোমের মধ্যে রাসায়নিক উপাদান ডিএনএ থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে, হিস্টোন, নন হিস্টোন, এগুলা বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে। তবে যেহেতু এরা মনেরা, এই মনের রাজ্যের ক্রোমোজোমের মধ্যে শুধু ডিএনএ থাকে, অন্য কিছুই থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি, একটা কোষের মধ্যে, দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ছি না যে একটা কোষের মধ্যে, একটা কোষের 3টা অংশ, একটা হলো প্লাজমা মেমব্রেন, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অনেকগুলো অসংখ্য অঙ্গাণু আছে। এই অঙ্গাণুগুলো বলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এই মনের মধ্যে কোনো ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু কি থাকে, রাইবোজোম থাকে। আচ্ছা, এরপর মনের রাজ্যের কোষের চারপাশ দিয়ে কি থাকে, কোষ প্রাচীর থাকে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, বইয়ের মধ্যে এই তথ্যটা নাই, যদি আছে ইনডিরেক্টলি আছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, ওইটা পরবর্তীতে দেখবো। দ্বিতীয় অধ্যায় যখন কোষ প্রাচীরের বর্ণনা পড়ছিলাম সেখানে আছে। তো কোষ প্রাচীর মনের রাজ্যের মধ্যে কি থাকে, একটা জীব মিলে একটা প্রাণী, একটা জীব মানে একটা কোষ মিলে একটা জীব, আর এদের কোষটার চারপাশ দিয়ে কি থাকে, কোষ প্রাচীর থাকে। এবং হচ্ছে এদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, এদের কোষ প্রাচীর হচ্ছে কি প্রোটিন, লিপিড এবং শর্করা দ্বারা তৈরি। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কোষ প্রাচীরের বর্ণনার মধ্যে লেখা আছে, দেখবা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা তৈরি। এই যে যেটা পলিস্যাকারাইড এটাই শর্করা, একই জিনিস। তাহলে এদের কোষ প্রাচীর থাকে, এবং এদের কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা তৈরি। আচ্ছা, এরপর হচ্ছে এদের কোষের মধ্যে প্লাস্টিড নেই, কি নাই, এই যে এদের মধ্যে কি থাকে না, প্লাস্টিড থাকে না। তবে এরা কিছু সংখ্যক আছে তাদের মধ্যে প্লাস্টিড থাকে। তার মানে কি দাঁড়াইলো, এদের মধ্যে বেশিরভাগের মধ্যে প্লাস্টিড নাই, তবে কিছু সংখ্যকের মধ্যে প্লাস্টিড থাকে। যেহেতু এদের প্লাস্টিড থাকে না, তার মানে তখন প্রশ্ন, তার মানে কি প্লাস্টিড যদি থাকে তাহলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর যদি প্লাস্টিড না থাকে তাহলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যেহেতু এদের মধ্যে প্লাস্টিড নাই, অতএব এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তখনই প্রশ্ন জাগে, তাহলে তারা কিভাবে খাদ্য গ্রহণ করে। যেহেতু তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে খাদ্য কিভাবে খায়, তারা হচ্ছে কিভাবে খাদ্য খায়, শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। শ্বসন প্রক্রিয়া মানে কি, কোনো কিছু কোনো জীবের উপরে বৈশা শুষে নেয়, এটাই হলো কি শ্বসন। মানে হচ্ছে এখন যারা পলিটিক্স করে তারা এটা বুঝে আর কি, যে শ্বসন প্রক্রিয়া কি। আচ্ছা, তাহলে হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আর বংশবৃদ্ধি কিভাবে করে, যেহেতু এটা একটা জীব, তাহলে অবশ্যই এরা বংশবৃদ্ধি করে। তো বংশবৃদ্ধি কিভাবে করে, তারা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। এখন প্রশ্ন হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া কি, ওই যে আমরা ক্লাস 8-এ পড়ছিলাম, কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। এই যে অ্যামাইটোসিস পড়ছিলাম, এই অ্যামাইটোসিসই হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। অ্যামাইটোসিসের বাংলা অর্থ হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। তার মানে এরা এই যে দ্বিবিভাজন প্রক্রিয়ায় বা অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। আর হচ্ছে এদের উদাহরণ কি, এদের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাপ সবুজ শৈবাল, ওই যে নষ্ট। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো এই যে 5টা রাজ্য,
বইয়ের মধ্যে যে 5টা রাজ্যের চিত্র দেওয়া আছে আর হলো এই 5টা রাজ্যের যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো একেবারে মুখস্থ থাকবে। উদ্দীপকের মধ্যে বা বহুপদী প্রশ্নের মধ্যে আমার চিত্র আসবে, চিত্র এসে বলবে যে এটা উদ্দীপকটা কিসের, তাহলে আমি উদ্দীপকটা কোন রাজ্যের এটা যদি না জানি আমি লিখবো কিভাবে। তো আসছে হলো ওইটা হলো প্রতিষ্ঠা, আমি লিখে দিছি শৈবালের ফানজার বৈশিষ্ট্য, তাহলে তো হবে না। মানে এটা মনে রাখবা যে 5টা রাজ্যের যে চিত্রগুলো আছে আর 5টা রাজ্যের যে উদাহরণ আছে একবারে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে দেখো গ নাম্বারের ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে যে মনের রাজ্যের বৈশিষ্ট্য বর্ণনা করো, বা উদ্দীপকের মধ্যে আমার একটা চিত্র দিছে, ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের চিত্র দিছে, অথবা উদ্দীপকে বলে দিছে যে এটা একটা নীলাভ সবুজ শৈবাল বা এটা একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, এভাবে বলে দিছে। এখন বলছে যে ওই জীবটি যেই রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা লিখবো কি মনেরা, তাহলে আমরা লিখবো যে হচ্ছে, তাহলে উত্তরটা কিভাবে লিখবো যে মনের রাজ্যটি সুপার কিংডম 1 প্রোক্যারিওটার অন্তর্গত। নিচে মনের রাজ্যের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। তারপরে যে বৈশিষ্ট্য লিখে দিব যে এরা এক কোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল, তার মানে এরা দলবদ্ধভাবে বসবাস করে, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ক্রোমোজোমগুলো ছড়ায় ছিটা থাকে, এদের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, এদের কোনো ধরনের সাইটোপ্লাজমে অঙ্গাণু যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকে না, শুধু রাইবোজোম থাকে, এদের কোষপ্রাচীর থাকে এবং এদের কোষপ্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা তৈরি বা শর্করা দ্বারা তৈরি। তারপরে হচ্ছে এদের বেশিরভাগ ক্ষেত্রে এদের প্লাস্টিড থাকে না, তবে কিছু সংখ্যকের মধ্যে প্লাস্টিড থাকে। এরা সাধারণত শ্বসন প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে, তবে কিছু সংখ্যক প্লাস্টিড থাকায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। এরা দ্বিবিভাজন প্রক্রিয়ার বংশবৃদ্ধি করে। এদের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। এই হচ্ছে একটা গ নাম্বার প্রশ্ন। ওই যে বলছিলাম যে আমি যখন একটা প্রশ্ন করব আমাকে অবশ্যই 3-এ 3 পেতে হবে বা ঘ নাম্বার প্রশ্নে 4-এ 4 পেতে হবে, অপশন নাই। 3-এ 2 পাওয়া বা 4-এ 2 পাওয়ার কোনো অপশন নাই। এভাবে আমি আনসারটা করব। আশা করি বুঝতে পারছো একটা গ নাম্বার প্রশ্ন। ঠিক তেমনিভাবে আবার গ নাম্বার প্রশ্ন হতে পারে প্রতিষ্ঠার বৈশিষ্ট্য, ফানজাইয়ের বৈশিষ্ট্য, প্লান্টের বৈশিষ্ট্য, এনিমেলের বৈশিষ্ট্য। তো এতগুলা সাধারণত আমাদের মাথার মধ্যে উল্টাপাল্টা করে, আমরা মনে রাখতে পারি না কোন বৈশিষ্ট্য কোনটার মধ্যে। এই জন্য আজকে আমরা এই 4টা এমনভাবে পড়বো যাতে এই সংক্রান্ত কোনো ঝামেলা না থাকে। তুমি প্রথমে যেটা করবা এই মনের রাজ্যের বৈশিষ্ট্যটা একেবারে মুখস্থ করে নিবা, তারপর দেখো এখন কিভাবে পড়বো। এটা থাকলে আমরা এটা দিয়ে বাকিগুলা বানাবো। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য এই যে সহজ বায়োলজি বইয়ের নতুন সংস্করণ চলে আসছে। এখনো যারা বইটা সংগ্রহ করো নাই তাদেরকে বলবো দ্রুত বইটা সংগ্রহ করে নাও। তোমরা যারা সৃজনশীল লিখতে দুর্বল, অনেক ভালো স্টাডি করে সৃজনশীল লিখলেও 10-এ 10 পাও না, বা হচ্ছে বায়োলজিতে এখনো 95, 98 বা 100-তে 100 এখনো কেউ পাও নাই, যারা পেতে চাও তাদেরকে বলবো খুব দ্রুত এই বইটা সংগ্রহ করো। বইটা কোন কোন সিকোয়েন্সে লেখা হয়েছে, বইটা হচ্ছে তোমার যে পাঠ্যক্রম আছে বোর্ড বইয়ের পাঠ্যক্রম অনুসারে পর্যায়ক্রমিক ভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। একটা প্রশ্ন ক নাম্বারে আসলে কতটুকু লিখবো, ঠিক একই প্রশ্ন যদি খ নাম্বারে আসে তাহলে আমি আনসারটা কিভাবে করব, একই প্রশ্নের বর্ণনা যদি গ নাম্বারে আসে অথবা ঘ নাম্বারে আসে তাহলে আমি কিভাবে আনসার করব। প্রত্যেকটা প্রশ্নের সহজ সরল সাবলীল উত্তর দেওয়া আছে এবং সুন্দর করে কিভাবে চিত্র আঁকা যায় সহজ সরল চিত্র দেওয়া আছে, এবং চিত্র বেস করে কিভাবে উত্তর লেখা যায় চিত্র বেস করে সেই উত্তরগুলোও দেওয়া আছে। যার কারণে এই অনন্য অসাধারণ বইটি কিন্তু স্টুডেন্টদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে, এবং হচ্ছে যারা হচ্ছে এই বইটা সংগ্রহ করতেছে প্রত্যেকেই খুব ভালো ভালো কমেন্ট করতেছে, এবং আশাবাদী এখন পর্যন্ত এই বইটা পড়ে অসংখ্য স্টুডেন্ট আছে যারা 100-তে 100 পেয়েছে, অনেক দুর্বল থাকার পরেও এই বইটা পড়ার মাধ্যমে চমৎকার রেজাল্ট করেছে। তো তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য। বারবার আমি বলতেছি, রিকোয়েস্ট করতেছি, যদি বায়োলজিতে ভালো করতে চাও, সৃজনশীল যারা গুছিয়ে লিখতে পারো না, যারা হচ্ছে বায়োলজিটা খুব ভালোভাবে মাথায় ধরে না, তাদের জন্য রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে নাও। লাভটা তোমারই হবে দিন শেষে। এবং হচ্ছে বইটা wafilife.com অথবা হচ্ছে rokomari.com থেকে অর্ডার করতে পারো, অথবা বইটি যদি আরো সহজে সংগ্রহ করতে চাও তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো এখানে আমরা দেখি প্রথমে মনেরা ছিল এক কোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল। এই প্রতিষ্ঠা এর চাইতে এদের বৈশিষ্ট্য মনে রাখবা। এখানে আরেকটা প্রশ্ন আছে যেটা আমরা পুরা 4টার পরে ওইটা নিয়ে আলোচনা করবো, পুরা 4টা শেষ হইলে পরে এটা নিয়ে আলোচনা করব। তবে একটা তথ্য শুধু বলে রাখি, যত আমরা এই দিক থেকে এই দিকে যাব ততই বৈশিষ্ট্যের উন্নতি হবে।
তার মানে মনেরার চাইতে প্রোটিস্টা একটু উন্নত, প্রোটিস্টার চাইতে ফানজাই উন্নত, ফানজাইয়ের চাইতে প্লান্টি উন্নত, প্লান্টির চাইতে অ্যানিমেলিয়া উন্নত। বৈশিষ্ট্যের কী হবে? উন্নতি হবে। তো এরা ছিল এককোষী। এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য একটু ইমপ্রুভ হলো। এরা এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। এরা এক বা বহুকোষী। এদের একটা বৈশিষ্ট্য নতুন করে পাওয়া গেল। এরা ছিল এককোষী, এরা একটু উন্নত হইলো, এরা এককোষীয় আবার বহুকোষীয়। তারপর এরা হচ্ছে কি যে কলোনিয়াল, মানে কি দলবদ্ধভাবে থাকে। এদের বৈশিষ্ট্য একটু উন্নতি হলো। এরা একক, একলা একলাও চলতে পারে বা কলোনিয়াল। তার মানে কি বোঝা গেল? এদের বৈশিষ্ট্য এরা ছিল এককোষী, এরা এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। এরা দলবদ্ধভাবে থাকে না, এরা একক, একলা একলাও থাকতে পারে আবার দলবদ্ধভাবেও থাকে। তাহলে বৈশিষ্ট্য একটু উন্নতি হলো। তারপর হচ্ছে ফানজাই। ফানজাই এরা এককোষীয় হইতে পারে আবার বহুকোষীয় হইতে পারে, এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে, এটার মতোই। তবে দেখো এরা হলো মাইসেলিয়াম। এদের একটা নতুন বৈশিষ্ট্য আসলো, সেটা হচ্ছে মাইসেলিয়াম। এখন প্রশ্ন হচ্ছে যে এই মাইসেলিয়ামটা কি? মাইসেলিয়াম হচ্ছে একটা টিস্যুতন্ত্র, মনে রাখো, টিস্যুতন্ত্র। তার মানে এরা একটা কোষ মিলে একটা জীব ছিল, এদের কোনো টিস্যু ছিল না। এরা এককোষী বা বহুকোষী, এরা যদিও বহুকোষী কিন্তু এরপরে এদের মধ্যে কোনো টিস্যু ছিল না। এই প্রথম টিস্যুর আবির্ভূত হইল। টিস্যু কি? যখন একগুচ্ছ কোষ একটা নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন একটা নির্দিষ্ট কাজে অংশগ্রহণ, সেটাকে টিস্যু বলে। এই যে মাইসেলিয়াম হচ্ছে একটা টিস্যু। তার মানে এই যে দেখো, আমরা বলছিলাম বৈশিষ্ট্য আস্তে উন্নতি হবে, এই যে টিস্যুর সন্ধান পাওয়া গেল। এদের টিস্যু হচ্ছে কি? মাইসেলিয়াম, সরু সুতার মতো একটা অংশ। এটা ফানজাইয়ের মধ্যে দেখা যায়। এরপরে এরা হচ্ছে কি? বহুকোষী। এরা আর এককোষী হয় না, এরা বহুকোষী। বৈশিষ্ট্য উন্নতি হলো। এবং এদের যে টিস্যুতন্ত্র ছিল, কিন্তু এদের টিস্যুতন্ত্র, এদের মধ্যে আবার কি? উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এই যে নতুন বৈশিষ্ট্য আবির্ভাব হলো, বৈশিষ্ট্য উন্নতি হলো। এরা এককোষী, এরা এককোষী বা বহুকোষী, তবে টিস্যুতন্ত্র নাই। এদের মধ্যে টিস্যুতন্ত্র আছে, আর এদের মধ্যে টিস্যুতন্ত্র আছে তবে উন্নত টিস্যুতন্ত্র। আর প্রাণীর ক্ষেত্রে কি আসবে? জটিল টিস্যুতন্ত্র। এরা বহুকোষী এবং হচ্ছে কি? এরা বহুকোষী এবং হচ্ছে এদের মধ্যে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এই যে আমরা এখন যে যেমন কানাডা, আমেরিকা, ইউএসএ, তারপর হচ্ছে ইংল্যান্ড, এই দেশগুলা কি? উন্নত দেশ। ধরো এখন থেকে 100 বছর বা 200 বছর পরে এই দেশগুলা কি হবে? আমরা এখন উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু আমরা যখন আমাদের দেশ উন্নত হবে, এরপরে আমাদের দেশ কি হবে? তখন যুগ আসবে হলো জটিল যুগ। এখন তো উন্নয়নের যুগ, কিন্তু 100 বছর পরে বা 200 বছর পরে আসবে জটিল যুগ। সেই যুগে যে কি হবে চিন্তাও করতে পারে না। এখন থেকে 100 বছর আগে মানুষ কখনো ভাবে নাই যে ফেসবুক আবিষ্কার হবে, ফেসবুকে ভিডিও কল করা যাবে। এটা কেউ ভাবছে 100 বছর আগে? কেউ ভাবে নাই। ঠিক তেমনিভাবে এখন থেকে 100 বছর পরে কি হবে সেটাও আমরা কেউ ভাবতে পারি নাই। তাহলে সহজ ভাষায় দেখো, এরা এককোষী, এরা এককোষীয় বা বহুকোষী। এরা হলো এককোষী বা বহুকোষী মাইসেলিয়াম। আর এরা হচ্ছে বহুকোষী, তবে এরা হলো উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের মধ্যে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আচ্ছা, এরপরে দেখো এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা ছিল, যেটার উপর ভিত্তি করে দুইটা সুপার কিংডম করা হয়েছিল, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। এদের নিউক্লিয়াস কি নয়? সুগঠিত নয়। আর বাকি সবার নিউক্লিয়াস কি? সুগঠিত। বাকি সবার নিউক্লিয়াস সুগঠিত। আচ্ছা, তাইলে মনেরার নিউক্লিয়াস সুগঠিত নয়, আর প্রোটিস্টা, ফানজাই, প্লান্টেন, এরা সবার নিউক্লিয়াস সুগঠিত। এরপর হচ্ছে এদের ক্রোমোজোমের মধ্যে শুধু কি থাকে? ডিএনএ থাকে। আর এদের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, তারপরে হচ্ছে আরএনএ, তারপরে হচ্ছে প্রোটিন, তারপরে হিস্টোন, নন হিস্টোন, এগুলা বিভিন্ন ধরনের উপাদান থাকে। তো সেম এদের ক্ষেত্রেও তাই, এদের ক্ষেত্রেও তাই, এদের ক্ষেত্রেও তাই। এই যে আচ্ছা, এরপরে দেখো সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। এদের মধ্যে সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সব ধরনের অঙ্গাণু থাকে। এটা তোমরা লিখে নিও। এদের মধ্যেও সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, এদের মধ্যে সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, যদিও একটু ডিফারেন্ট আছে। যেমন এদের মধ্যে কোষপ্রাচীরটা থাকে না, এদের মধ্যে ফানজাইয়ের মধ্যে প্লাস্টিক থাকে না, এই প্লান্টির মধ্যে আবার ওই
প্লান্টের মধ্যে আবার ওই যে ভিলাইন অনেক কিছু আছে যেগুলো থাকে না, এনিমেলিয়ার মধ্যে আবার প্লাস্টিক থাকে, যাই হোক ওগুলো আমাদের এখানে নট নেসেসারি, বাট আমরা বৈশিষ্ট্য যখন লিখবো আমরা এইভাবেই লিখবো। তাহলে এদের মধ্যে কোনো ধরনের সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে না, তবে এদের সবার মধ্যে সব ধরনের সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে। আচ্ছা, এরপরে এটা ছিল কি কোষ প্রাচীর, এদের কোষ প্রাচীর থাকে। এই প্রোটিস্টার মধ্যে এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে ভালো করে, প্রোটিস্টা রাজ্যে কোষ প্রাচীর থাকে না। ফানজাইয়ের মধ্যে কোষ প্রাচীর থাকে, প্লান্টির মধ্যে কোষ প্রাচীর থাকে, এনিম্যালিয়ার মধ্যে কোষ প্রাচীর থাকে না। তাহলে দেখো আমাদের টোটাল 5টা রাজ্য, 5টা রাজ্যের মধ্যে 3টা রাজ্যের মধ্যে কোষ প্রাচীর আছে। কোথায়? মনেরাতে আছে, ফানজাই আছে, প্লান্টিতে আছে। 3টা রাজ্যের মধ্যে কোষ প্রাচীর থাকে, আর 2টা রাজ্যের মধ্যে থাকে না, প্রোটিস্টাতে থাকে না, এনিমেলিয়াতে থাকে না। এই জন্য দেখো দ্বিতীয় অধ্যায়ে আমরা যখন কোষ প্রাচীর পড়ছি তখন আমরা কোষ প্রাচীরের মধ্যে লেখা আছে দেখবা যে প্লান্টির কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন দ্বারা তৈরি, তারপরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দ্বারা তৈরি, আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। তো যদি এখানে কোথাও লেখে নাই যে 5টা রাজ্যের মধ্যে 3টা রাজ্য থাকে, কিন্তু ওখানে উদাহরণের মধ্যে দিছে, যদিও আমাদের এখানে এটা দেওয়া উচিত ছিল, এটা আমাদের এই প্রথম অধ্যায়ে আলোচনা করা উচিত ছিল, বা ওইটা আলোচনা করার আগে এটা বলা উচিত ছিল। যাই হোক, তাইলে দেখো কোষ প্রাচীর এদের তো থাকে না, প্রোটিস্টার কোষ প্রাচীর থাকে না। ফানজাইয়ের মধ্যে কোষ প্রাচীর থাকে, ওই যে বলছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে তথ্যটা আনবো যে ফানজাইয়ের কোষ প্রাচীর থাকে, তাহলে কি দ্বারা তৈরি? এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। প্লান্টের মধ্যে কোষ প্রাচীর থাকে, প্লান্টের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? ওই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলা দ্বারা তৈরি। কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে এদের প্লাস্টিড নাই, তবে কিছু সংখ্যকের মধ্যে প্লাস্টিড থাকে। প্রোটিস্টার মধ্যে এদের যেহেতু প্লাস্টিড নেই, তার মানে এদের বেশিরভাগের ক্ষেত্রে প্লাস্টিড থাকে। দেখো একটা জিনিস ভালোভাবে তো চিন্তা করো, এদের বেশিরভাগের মধ্যে প্লাস্টিক নেই, কিছুক্ষণ সংখ্যকের মধ্যে প্লাস্টিক থাকে, আর এদের বেশি সংখ্যকের মধ্যে প্লাস্টিক থাকে, কিছু সংখ্যকের মধ্যে থাকে না। ক্লিয়ার? এদের প্লাস্টিক নেই, কিছু সংখ্যকের মধ্যে থাকে, আর এদের বেশিরভাগের ক্ষেত্রে প্লাস্টিক থাকে, আর কিছু সংখ্যকের মধ্যে থাকে না। তাহলে এটা একটু লিখে দেই যে কিছু সংখ্যকে থাকে না। আচ্ছা, ফানজাইয়ের মধ্যে এদের মধ্যে প্লাস্টিক থাকে না। তাহলে দেখো এদের মধ্যে প্লাস্টিক নেই, এদের মধ্যে প্লাস্টিক থাকে, এদের মধ্যে প্লাস্টিক থাকে না। প্লান্টির মধ্যেও প্লাস্টিক থাকে, আর এনিমেলিয়ার মধ্যে প্লাস্টিক থাকে না। আমরা তো জানি যে এনিমেলিয়া মানুষের মধ্যে, আমরা তো প্রাণী, আমাদের প্লাস্টিক নাই। ওকে, যেহেতু এদের মধ্যে প্লাস্টিক ছিল না, অতএব এরা খাদ্য তৈরি করতে পারে নাই, তার মানে শ্বসন প্রক্রিয়া খাদ্য গ্রহণ করছে। যেহেতু এদের বেশিরভাগের মধ্যে কি থাকে? প্লাস্টিক থাকে। যে যাদের প্লাস্টিক থাকে তারাই কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। অতএব এরা কি করে? সালোক সংশ্লেষী। এরা হলো ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষী, নিজের খাদ্য নিজে তৈরি করে। তাইলে এদেরকে আমরা বলতে পারি সালোক সংশ্লেষী। সালোক সংশ্লেষী তার মানে কি? নিজের খাদ্য নিজে তৈরি করে। আর যেহেতু ফানজাইয়ের মধ্যে প্লাস্টিক থাকে না, তার মানে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তখনই প্রশ্ন আসে এরা কিভাবে খাদ্য গ্রহণ করে? এরা হলো এই যে এদের মতো শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। প্লান্টির মধ্যে প্লাস্টিক থাকে, যেহেতু প্লাস্টিক থাকে তারা এরাও সেম এই যে এদের মতো সালোক সংশ্লেষী। তার মানে হচ্ছে কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এনিমেলিয়ার মধ্যে প্লাস্টিক থাকে না, তার মানে হচ্ছে এরা খাদ্য তৈরি করতে পারে না। প্রাণীরা কি করে? খাদ্য গলাধঃকরণ করে। গলাধঃকরণ করে মানে কি? খাদ্য চাবায় গিলে ফেলায় প্রাণীরা। এনিমেলিয়ার মধ্যে সব প্রাণীরা কি করে? খাদ্য গিলে ফেলে। আচ্ছা, তো সহজ বিষয় তাহলে কি পাইলাম? যে এরা হলো শ্বসন প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে, কিছু কিছু খাদ্য তৈরি করে, আর এরা বেশিরভাগ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, কিছু কিছু শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। আর এরা শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে, প্লান্টে নিজের খাদ্য নিজে তৈরি করে, সালোক সংশ্লেষী, আর প্রাণীরা খাদ্য গলাধঃকরণ করে।
আচ্ছা, এখন আসা যাক বংশবৃদ্ধি। এরা হয়েছে দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করছে। আর এই যে প্রোটিস্টা, এরা সাধারণত কনজুগেশন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। এতটুকু আমরা মনে রাখবো যে হচ্ছে কনজুগেশন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। তাহলে প্রোটিস্টারা কিভাবে বংশবৃদ্ধি করে? কনজুগেশন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। ফানজাই কিভাবে বংশবৃদ্ধি করে? স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরের মাধ্যমে। স্পোর মানে কি? অণুবীজ। স্পোর মানে কি? অণুবীজ। তাহলে ফানজাই হচ্ছে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। প্লান্টটি কি করে? প্লান্টটি হচ্ছে যৌন জনন এবং হচ্ছে অযৌন জনন। যৌন জনন এবং অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। যৌন জনন কি? যখন হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একত্রিত হয়ে জাইগোট গঠনের মাধ্যমে নতুন জীব তৈরি হয়, সেটা হলো যৌন জনন। পুং গ্যামেট স্ত্রী গ্যামেট একত্রিত হয়ে যে জনন হবে, যৌন জনন। আর সাধারণত এমনি ডালপালা, পাতা, শিকড়, মূল এগুলা দ্বারা যদি নতুন জীব হয়, সেটাকে অযৌন জনন বলে। তাহলে উদ্ভিদ হলে তো আমরা তো জানি যে উদ্ভিদের শাখা কলম টলম করা যায়। এরা যৌন জনন অংশগ্রহণ করে, অযৌন জননও করে। আর এনমেলিয়া সবসময় যৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। তাহলে এই যে বংশবৃদ্ধি আমরা পাইলাম যে এরা হলো দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এরা কনজুগেশন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এরা স্পোরের মাধ্যমে, অণুবীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এরা যৌন জনন এবং অযৌন জনন উভয় প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। আর এরা হচ্ছে এনিমেল শুধু যৌন জনন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। তো তোমরা বুঝতেই পারতেছো যে আমি কি পরিমাণ ঘেমে গেছি। আর তোমরা শুধু বলে ভাই ভিডিও দেন না কেন, ভিডিও দেন না। এই গরমের মধ্যে ভিডিও করা যায়? যদি আমি ফ্যানটা সারি ছমছম শব্দ হবে, তখন তোমরা বলবা যে ভাইয়া ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে এই সেই। কারণ আমি রুমের সব কিছু বন্ধ করে দিছি, বন্ধ করে দিয়ে ভিডিও করতেছি আর খাইমা অস্থির। এরপর কেমনে ভিডিও করা সম্ভব? জীবন বাড়া যেতে থাকা। রুমের মধ্যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর বই একটা বিক্রি করবো, এর মধ্যে একজন কয় এইটুকু একটা বই, এই বইয়ের দাম 200 টাকার দাম বেশি হয়ে গেছে গা। হাই, আমি পরে ধমক দিয়ে তোর বই কিনতে গেছি, কারণ তুই বই ফেরত দে। 200 টাকা কোনো বেশি না, বেশি দাম না। আমি যদি আমার বইটা 400 টাকা বিক্রি করি, অ্যাটলিস্ট এই বিশ্বাসটা আছে যে যারা 200 টাকা দিয়ে এই বইটা কিনতেছে, তারা সবাই এই বইটা 400 টাকা দিও কিন্তু। আমাকে তোমরা একটু সামাজিকই মনে করতে পারো, আমি একবার নির্দয় না। এত কষ্ট করে ক্লাসটা করতেছি, মানে শরীর শেষ। আর অনেকেই বলে কি যে তোমরা যে কোনো বিভিন্ন স্যারের সাথে আমার তুলনা করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কাউকে নিজের সাথে তুলনা করি না, আমি ইউনিক। আমি চেষ্টা করি আমার মতো ক্লাস নিতে। তবে অন্যান্য বড় বড় ইউটিউবার যারা প্রতিদিন করে, তারা তো এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে। তারা এই যে আয় হয় ইউটিউব থেকে বা স্টুডেন্ট পড়ানোর মাধ্যমে আয় হয়, ওইটা দিয়ে তারা সংসার চালায়। তো এই জন্য তারা রেগুলার ভিডিও করে, তারা রুম করে নিচ্ছে, রুমে এসি লাগাইছে যাতে সুন্দর করে করা যায়। আমার তো এসি লাগানো নাই, আমি তো এটাকে আমাকে প্রফেশন হিসেবে নেই। আমার কাছে ভালো লাগে। ইভেন স্টুডেন্ট তোমাদের কমেন্টগুলো আমি দেখি, আমার ওইটাই একটু আমার ভিতরে একটু অনুপ্রেরণা দেয় যে এই আরেকটা ক্লাস নেই, যেহেতু অনেকভাবে বলতেছে। যেহেতু আমি এটা আমার সংসার চালাই না। ইভেন হচ্ছে যে আমি এখনো আমার স্টুডেন্ট লাইফ আমি শেষ করি নাই, আমি এখনো পড়ালেখার মধ্যে আছি। যদি আমি পড়ালেখা শেষ করে একেবারে ফ্রি হইতে পারি, তখন হয়তো রেগুলার ক্লাস নিতে পারবো। এই জন্য অনেকেই রিকোয়েস্ট করে ভাই ফিজিক্স কেমিস্ট্রির কথা বলে, আমি তো এগুলো নিতেই পারি। ইভেন আমি যদি ক্লাস নেই, তোমাদের বায়োলজির মতোই ভালো লাগবে। তবে কথা হলো যে আমার তো সময় নেই, আমি সময় বের করতে পারি না। আমি রিয়েলি সরি। যাই হোক, অনেক কষ্ট করে করতেছি। আচ্ছা, উদাহরণ লাস্ট বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া। মনেরার বৈশিষ্ট্য কি? ব্যাকটেরিয়া একটু মনে রাখবো। ব্যাকটেরিয়া প্রোটিস্টাতে যত ধরনের শৈবাল আছে, সব শৈবাল এটার মধ্যে। তবে এটার মধ্যে আরো কিছু আছে, একটা অ্যামিবা এবং অ্যান্টামিবা এটার মধ্যে আছে। অ্যামিবা এবং অ্যান্টামিবাও শৈবাল এই প্রোটিস্টার মধ্যে আছে। ফানজাইয়ের মধ্যে যত ধরনের ছত্রাক আছে, সব ছত্রাক, ওই যে পেনিসিলিয়াম, তারপরে হচ্ছে যে বেঙের ছাতা, মাশরুম, এগুলো সব ফানজাইয়ের মধ্যে। প্লান্টের মধ্যে যত উদ্ভিদ আছে, এই পৃথিবীতে যত উদ্ভিদ আছে সব প্লান্টের মধ্যে। আর যত প্রাণী আছে সব হচ্ছে এই যে অ্যানিমেলের মধ্যে। আচ্ছা, যেহেতু অনেক কিছু বলছে, একটা কথা বলি। আমাকে ভিডিও করতে সবচেয়ে বেশি হেল্প করে হলো শাহরিয়ার জিনেদিন জিদান। ও এই মুহূর্তে ক্যামেরার পিছনে আছে, আমি ওকে একটু দেখাই দিব আপনাকে স্ক্রিনে, ওরে অবশ্যই একটু দেখে নিচ্ছেন। যাই হোক, ও আমাকে অনেক হেল্প করতেছে। ও গরমের মধ্যে ঘেমে গেছে গা। যাই হোক,
আমি সবার পক্ষ থেকে ওকে আমি থ্যাংক দিচ্ছি যে ও আসছে, যদি ওর একটু জ্বর আসছে, আজকে এয়ারপোর্ট আসছে। আচ্ছা, তো আমরা এখন টোটাল বিষয়টা ঠিক আমরা একটু ডিসকাস করি। সেটা হচ্ছে যে, তো ধরো পরীক্ষার মধ্যে আমরা তো এটার জন্য বলছিলাম গ নাম্বার কিভাবে আনসার করব। ধরো এটা আসছে পরীক্ষায়, ধরো অ্যান্টামিবা আসছে বা শৈবাল আসছে, উদ্দীপকের মধ্যে বলে দিছে, বলছে এখন গ নাম্বার প্রশ্ন দিচ্ছে যে অ্যান্টামিবা বা শৈবাল এই জীবটি কোন রাজ্যের অন্তর্গত, তার বৈশিষ্ট্য বর্ণনা কর। ওকে, তা আমরা লিখবো যে উপরের জীবটি অ্যাক্যারিওটা সুপার কিংডম 2 অ্যাক্যারিওটার মধ্যে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত, নিচে প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। তারপর আমরা 1, 2 দিয়ে বৈশিষ্ট্যগুলো লিখবো যে এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল, এরা দলবদ্ধভাবে থাকতে পারে আবার এককভাবেও থাকতে পারে, এদের নিউক্লিয়াস সুগঠিত, তার মানে এদের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস এবং ক্রোমোজোম এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে। তারপর হচ্ছে এদের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ, প্রোটিন এগুলো বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে। তারপর হচ্ছে এরা হচ্ছে এদের মধ্যে সব ধরনের কোষীয় অঙ্গাণু যে বা থাকে, এবং হচ্ছে এদের মধ্যে কোষ প্রাচীর থাকে না। তারপর হচ্ছে এদের বেশিরভাগের মধ্যে প্লাস্টিক থাকে, তবে কিছু সংখ্যকের মধ্যে প্লাস্টিক থাকে না। এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, কিছু সংখ্যক শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। এরা কনজুগেশন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এবং এদের উদাহরণ হচ্ছে শৈবাল, এমিবা, অ্যান্টামিবা ইত্যাদি। আশা করি বুঝতে পারছো। ঠিক সেম ভাবে ফানজাইয়ের বৈশিষ্ট্য, প্লান্টের বৈশিষ্ট্য, এনিমেলিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করা হবে। আর একটা প্রশ্ন, যেমন ধরো উদ্দীপকে একটা চিত্র দিছে, ছত্রাকের একটা চিত্র দিয়ে দিছে, বলছে যে এই ছত্রাককে ফানজাই রাজ্যে স্থান দেওয়া হয়েছে কেন, এই টাইপেরও একটা প্রশ্ন আসতে পারে। যেমন উদ্ভিদ বললে যে কোনো একটা উদ্ভিদ বলছে, বা একটা পাখি, একটা প্রাণীর ছবি দিছে, অথবা শৈবাল দিছে, অথবা এই যে ব্যাকটেরিয়া দিছে, বলছে যে আমি ছত্রাক দিয়ে বলি যে একটা ধরো ব্যাঙের ছাতা, বলছে যে ব্যাঙের ছাতাকে, ব্যাঙের ছাতা একটা চিত্র আছে, চিত্র 1 নাম্বার চিত্রে ব্যাঙের ছাতা দিছে, বলছে 1 নাম্বার চিত্রের জীবটিকে ফানজাই রাজ্যে স্থান দেওয়া হয়েছে কেন। তো আমি এখন উত্তরটা কিভাবে লিখবো, এটাও একটা গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্ন হতে পারে। তো আমি লিখবো যে 1 নাম্বার জীবটি হচ্ছে ছত্রাক, উপরের জীবটিকে ফানজাই রাজ্যে স্থান দেওয়া হয়েছে, এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো। আমরা উপরের জীবটির বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখতে পাই যে এরা এককোষী বা বহুকোষী এবং মাইসেলিয়াম। তারপর হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে। এরা হচ্ছে এদের সব ধরনের সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে, এদের মধ্যে কোষ প্রাচীর থাকে, এদের মধ্যে প্লাস্টিক থাকে না। এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, এরা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। উপরের বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় উপরের সবগুলো বৈশিষ্ট্য ফানজাই রাজ্যের সাথে বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়, এই কারণে উপরের জীবটিকে ফানজাই রাজ্যে স্থান দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে ভালো করে দেখো যে কয়টা প্রশ্ন গেল, এখানে 5টা গ নাম্বার প্রশ্ন গেল, মানে 5টা রাজ্যের বৈশিষ্ট্য, এবং হচ্ছে 5টা আরো ঘ নাম্বার প্রশ্ন যে এই জীবগুলাকে কেন এই রাজ্যে স্থান দেওয়া হয়েছে। তার মানে 10টা গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য এই যে সহজ বায়োলজি বইয়ের নতুন সংস্করণ চলে আসছে, এখনো যারা বইটা সংগ্রহ করো নাই তাদেরকে বলবো দ্রুত বইটা সংগ্রহ করে নাও। তোমরা যারা সৃজনশীল লিখতে দুর্বল, অনেক ভালো স্টাডি করে সৃজনশীল লিখলেও 10-এ 10 পাও না, বা হচ্ছে বায়োলজিতে এখনো 95, 98 বা 100-তে 100 এখনো কেউ পাও নাই, যারা পেতে চাও তাদেরকে বলবো খুব দ্রুত এই বইটা সংগ্রহ করো। বইটা কোন কোন সিকোয়েন্সে লেখা হয়েছে, বইটা হচ্ছে তোমার যে পাঠ্যক্রম আছে বোর্ড বইয়ের পাঠ্যক্রম অনুসারে পর্যায়ক্রমিক ভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। একটা প্রশ্ন ক নাম্বারে আসলে কতটুকু লিখবো, ঠিক একই প্রশ্ন যদি খ নাম্বারে আসে তাহলে আমি আনসারটা কিভাবে করব, একই প্রশ্নের বর্ণনা যদি গ নাম্বারে আসে অথবা ঘ নাম্বারে আসে তাহলে আমি কিভাবে আনসার করব। প্রত্যেকটা প্রশ্নের সহজ সরল সাবলীল উত্তর দেওয়া আছে, এবং সুন্দর করে কিভাবে চিত্র আঁকা যায় সহজ সরল চিত্র দেওয়া আছে, এবং চিত্র বেস করে কিভাবে উত্তর লেখা যায় চিত্র বেস করে সেই উত্তরগুলোও দেওয়া আছে। যার কারণে এই অনন্য অসাধারণ বইটি কিন্তু স্টুডেন্টদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে, এবং হচ্ছে যারা হচ্ছে এই বইটা সংগ্রহ করতেছে প্রত্যেকেই খুব ভালো ভালো কমেন্ট করতেছে, এবং আশাবাদী এখন পর্যন্ত এই বইটা পড়ে অসংখ্য স্টুডেন্ট আছে যারা 100-তে 100 পেয়েছে, অনেক দুর্বল থাকার পরেও এই বইটা পড়ার মাধ্যমে চমৎকার রেজাল্ট করেছে। তো তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য, বারবার আমি বলতেছি, রিকোয়েস্ট করতেছি, যদি বায়োলজিতে ভালো করতে চাও, সৃজনশীল যারা গুছিয়ে লিখতে পারো না, যারা হচ্ছে বায়োলজিটা খুব ভালোভাবে মাথায় ধরে না, তাদের জন্য রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে নাও, লাভটা তোমারই হবে দিন শেষে।
এবং হচ্ছে বইটা wafilife.com অথবা হচ্ছে রকমারি.com থেকে অর্ডার করতে পারো, অথবা বইটি যদি আরো সহজে সংগ্রহ করতে চাও তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এরপরে হচ্ছে দেখো, এখন প্রশ্ন হবে পার্থক্য বা তুলনা করো, দুটা রাজ্যের মধ্যে তুলনা করো। যেমন হতে পারে যে সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে মনেরা এবং প্রতিষ্ঠার, আলহামদুলিল্লাহ, এই যে হাঁচির পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। আর আলহামদুলিল্লাহ যারা শুনবে তারা কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। এটা একটু মনে মনে বলতে হয়। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে মনেরা এবং প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে কি বৈশিষ্ট্য, মনেরা এবং প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে পার্থক্য বর্ণনা করো বা দুটা রাজ্যের মধ্যে তুলনা করো। একেবারে সহজে, সবচেয়ে এই দুটো বিষয় সহজ। তাহলে দেখো, এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল, এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল, পার্থক্য। তারপর যে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, এদের নিউক্লিয়াস সুগঠিত, পার্থক্য। এদের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, আর এদের ডিএনএ আরএনএ প্রোটিন এগুলো থাকে, পার্থক্য। এদের সাইটোপ্লাজম অঙ্গ থাকে না, শুধু রাইবোজোম থাকে। এদের সব ধরনের সাইটোপ্লাজম অঙ্গ থাকে। এদের কোষপ্রাচীর থাকে, এদের কোষপ্রাচীর থাকে না। এদের প্লাস্টিক নেই, এদের প্লাস্টিক থাকে। এরা শ্বসন প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে, এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। এরা দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এরা কনজুগেশন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। এদের উদাহরণ ব্যাকটেরিয়া, এদের উদাহরণ শৈবাল। পার্থক্য হয়ে গেল। আচ্ছা, ধরো একটু ডিফারেন্ট কিছু আমরা বলার চেষ্টা করি। এখন ধরো পার্থক্য দিচ্ছে হচ্ছে, ধরো এই ফানজাই এবং প্লান্টি, এই দুইটার মধ্যে পার্থক্য দিল। তাহলে আমি কিভাবে লিখবো? এদের হচ্ছে টিস্যুতন্ত্র থাকে, মাইসেলিয়াম, আর এদের উন্নত টিস্যুতন্ত্র থাকে, পার্থক্য। তারপর হচ্ছে এটাতে পার্থক্য করা যাবে না। তারপরে হচ্ছে এটাতেও পার্থক্য করা যাবে না। তারপরে হচ্ছে এটাতেও পার্থক্য করা যাবে না। কোষ প্রাচীর, এটাতে পার্থক্য করা যাবে, এটারও কোষ প্রাচীর থাকে, এটারও কোষ প্রাচীর থাকে না। এই দিক দিয়ে পার্থক্য করা যায় না। তবে উপাদান, এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি, আর এদের কোষ প্রাচীর হচ্ছে কি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলা দ্বারা তৈরি। এটা একটা পার্থক্য। তাহলে হচ্ছে এটা একটা পার্থক্য, এর এটা একটা পার্থক্য। এরা মাইসেলিয়াম টিস্যুতন্ত্র থাকে, মাইসেলিয়াম, এদের মধ্যে উন্নত টিস্যুতন্ত্র থাকে। এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি, এদের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দ্বারা তৈরি। তারপর হচ্ছে এদের মধ্যে প্লাস্টিক থাকে না, এদের মধ্যে প্লাস্টিক থাকে। এরা নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না, শ্বসন প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। আর এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তারপর হচ্ছে এরা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে, আর যৌনজনন এবং অযৌনজনন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। এদের উদাহরণ হচ্ছে ছত্রাক, এদের উদাহরণ হচ্ছে উদ্ভিদ। তাহলে হচ্ছে কয়টা পার্থক্য হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পার্থক্য হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, পার্থক্য বা তুলনা যাই হোক। এখন আমরা দেখি এই এনিমেলিয়া এবং প্লান্টি, এটার মধ্যে যদি পার্থক্য আসে সেটা আমরা পারি কিনা, কি কি পার্থক্য হয়। তাহলে এরা বহুকোষী উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এরা বহুকোষী জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এই যে একটা পার্থক্য, যেটা উন্নত টিস্যুতন্ত্র আর এটা হলো জটিল টিস্যুতন্ত্র। তারপর হচ্ছে নিউক্লিয়াস, এটার দিক দিয়ে এদের পার্থক্য হবে না, সুগঠিত। তারপর এটার দিক দিয়ে এদের পার্থক্য হবে না। তারপর হচ্ছে এটার দিক দিয়ে এদের পার্থক্য হবে না। এটার দিক দিয়ে পার্থক্য হবে। এদের কোষ প্রাচীর থাকে, এদের কোষ প্রাচীর থাকে, এদের কোষ প্রাচীর থাকে না, পার্থক্য হবে। এদের প্লাস্টিক থাকে, এদের প্লাস্টিক থাকে না, পার্থক্য হবে। এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এরা খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য গলাধ গ্রহণ করে, পার্থক্য হবে। এরা যৌনজনন এবং অযৌনজনন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এরা শুধু যৌনজনন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, পার্থক্য হবে। এদের উদাহরণ উদ্ভিদ, এদের উদাহরণ হলো প্রাণী, পার্থক্য হবে। তাহলে পার্থক্য কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 6টা পার্থক্য হলো। ঠিক এভাবে তোমরা তোমাদের মতো করে এখানে যেমন মনেরার সাথে ফানজাই, ফানজাইয়ের সাথে এনিমেলিয়া, প্লান্টির সাথে প্রতিষ্ঠা, বিভিন্নভাবে তোমরা পার্থক্য আশা করি পার্থক্য করতে পারবা। তা আমার এতটুকু বিশ্বাস, যদি এটা বুঝে থাকো আল্লাহর রহমতে এটা পার্থক্য করতে পারবা। এখন যে প্রশ্নটা আমি প্রথমেই বলছিলাম, যদি আমরা এই দিক থেকে এই দিকে যাব, এদের বৈশিষ্ট্যের উন্নয়ন ঘটে, বৈশিষ্ট্য উন্নত হইতে থাকে। তো ঠিক তেমনিভাবে যদি একটা প্রশ্ন হইতে পারে, সেটা হলো যে খণ্ড খণ্ড প্রশ্ন দিতে পারে, আবার একসাথে একটা প্রশ্ন দিতে পারে। যদি একসাথে দেয় তাহলে বলবে যে 5টা রাজ্যের মধ্যে পর্যায়ক্রমে বৈশিষ্ট্যের উন্নতি ঘটে ব্যাখ্যা করো। বা তোমাকে বলে দিল মনেরা ডট 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 দিয়ে দিলে এনিমেলিয়া, তার মানে বোঝা যাইতেছে মনেরা, তারপর প্রতিষ্ঠা, তারপর ফানজাই, তারপর প্লান্টি, তারপর এনিমেলিয়া, একটা ক্রমধারা। কারণ বলছে যে এদের পর্যায়ক্রমে এদের বৈশিষ্ট্যের উন্নতি ঘটে ব্যাখ্যা করো। বা তোমাকে বলে দিল 2টা রাজ্য প্রতিষ্ঠা এবং ফানজাই, বলছে প্রতিষ্ঠার চেয়ে ফানজাই 2টার মধ্যে কে উন্নত, বা বলছে ফানজাই এবং প্লান্টি 2টার মধ্যে কে উন্নত, ব্যাখ্যা করো। তো
তো যেভাবেই বলুক বুঝতে হবে মনেরা চাইতে প্রতিষ্ঠা উন্নত, প্রতিষ্ঠার চেয়ে ফানজাই উন্নত, ফানজাইয়ের চেয়ে প্লান্টি উন্নত, প্লান্টির চেয়ে এনিমেলিয়া উন্নত। কেন উন্নত সেই ব্যাখ্যাটাই এখন আমরা দিব, বোঝার চেষ্টা করো। আর আমার বইটা যাদের কাছে আছে এই উত্তরটা খুব সুন্দরভাবে গোছানো আছে। তো থাকলে আর যাদের কাছে নাই সংগ্রহ করবে, আর যদি সংগ্রহ না করে আমার ক্লাস এনাফ, দরকার নাই আর কিছু। ওকে, তাহলে দেখো 1 নম্বর কথা যে মনেরার নিউক্লিয়াস সুগঠিত নয়, বাকি 4টি রাজ্যের নিউক্লিয়াসই সুগঠিত, এই জন্য আর বাকি 4টি রাজ্য মনেরার চেয়ে উন্নত। তাইলে মনেরা যেহেতু নিউক্লিয়াস সুগঠিত নয়, এই যে নিউক্লিয়াস যেহেতু সুগঠিত নয় আর বাকি সবার নিউক্লিয়াস সুগঠিত, অতএব বোঝা গেল মনেরার চাইতে বাকি 4টা উন্নত, তাহলে মনেরা শেষ। এরপরে আসা যাক প্রোটিস্টার চেয়ে ফানজাই কিভাবে উন্নত। দেখো এই প্রোটিস্টা রাজ্যের মধ্যে কোষপ্রাচীর থাকে না, ফানজাইয়ের মধ্যে কোষপ্রাচীর থাকে এই বৈশিষ্ট্যটার কারণে, এবং হচ্ছে প্রোটিস্টার মধ্যে কোনো টিস্যুতন্ত্র নাই, আর এই ফানজাইয়ের মধ্যে টিস্যুতন্ত্র আছে, সেটা হচ্ছে কি মাইসেলিয়াম। এই দুইটা বৈশিষ্ট্যের কারণে প্রোটিস্টার চেয়ে ফানজাই উন্নত। তাহলে প্রোটিস্টার চেয়ে ফানজাই কেন উন্নত? প্রোটিস্টার মধ্যে কোষপ্রাচীর থাকে না, ফানজাইয়ের মধ্যে কোষপ্রাচীর থাকে, এবং প্রোটিস্টার মধ্যে কোনো টিস্যুতন্ত্র নাই, আর ফানজাইয়ের মধ্যে মাইসেলিয়াম উন্নত টিস্যুতন্ত্র আছে, মানে টিস্যুতন্ত্র আছে, যার কারণে প্রোটিস্টার চেয়ে ফানজাই উন্নত। আচ্ছা, এখন আসা যাক ফানজাইয়ের চেয়ে কেন প্লান্টি কেন উন্নত। দেখো ফানজাইয়ের মধ্যে টিস্যুতন্ত্র আছে, সেটা হলো মাইসেলিয়াম, প্লান্টির মধ্যে যে উন্নত টিস্যুতন্ত্র। তারপরে দেখো ফানজাইয়ের মধ্যে প্লাস্টিড থাকে না, প্লান্টির মধ্যে প্লাস্টিড থাকে। ফানজাইয়ের মধ্যে প্লাস্টিড থাকে না, প্লান্টের মধ্যে প্লাস্টিড থাকে, এই বৈশিষ্ট্যটা, এবং এদের মধ্যে টিস্যুতন্ত্র থাকে, তবে এদের মধ্যে উন্নত টিস্যুতন্ত্র থাকে। এই কারণে ফানজাইয়ের চাইতে প্লান্টি উন্নত, কারণ ফানজাইরা নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে, এদের টিস্যুতন্ত্র উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের মধ্যে প্লাস্টিড থাকে, যার কারণে ফানজাইয়ের চেয়ে প্লান্টি উন্নত। আচ্ছা, এখন আসা যাক প্লান্টির চেয়ে কেন অ্যানিমেলিয়া উন্নত। প্লান্টির মধ্যে উন্নত টিস্যুতন্ত্র থাকে, আর অ্যানিমেলিয়ার মধ্যে তার চেয়েও বেশি উন্নত জটিল টিস্যুতন্ত্র থাকে। এই কারণে, এবং হচ্ছে এদের আর একটা বৈশিষ্ট্য আছে যেটা এই চার্টের মধ্যে নাই, সেটা হচ্ছে এদের ভ্রূণীয় স্তরের সৃষ্টি হয়। আমরা ওই যে যখন পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোড এগুলো পড়ছি, সেখানে ভ্রূণীয় স্তর ছিল। তো এই প্রথম অ্যানিমেলিয়ার মধ্যে প্রথম ভ্রূণীয় স্তরের সৃষ্টি হয়, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তো এই দুইটা কারণে, যেহেতু এদের মধ্যে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এবং এদের ভ্রূণীয় স্তরের সৃষ্টি হয়, আর এই কারণেই প্লান্টির চেয়ে অ্যানিমেলিয়া উন্নত। তো এইভাবে আমরা কি করবো, গুছায় একটা আনসার করব। যেমন বলছে যে পর্যায়ক্রমে মনেরা প্রতিষ্ঠা ফানজাই দিকে বৈশিষ্ট্য উন্নয়ন ঘটে ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখব যে মার্গুলিসিস শ্রেণীবিন্যাস অনুসারে রাজ্যগুলির ক্রমধারা এরকম হয়: মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি এবং অ্যানিমেলিয়া, এবং এদের বৈশিষ্ট্য পর্যায়ক্রমে উন্নতি ঘটে। যেহেতু মনেরা নিউক্লিয়াস সুগঠিত নয়, অতএব অন্য 4টি রাজ্যের তুলনায় মনেরা অন্য 4টি রাজ্য মনেরার তুলনায় উন্নত। এরপর হচ্ছে প্রতিষ্ঠার মধ্যে রাজ্য 2, প্রতিষ্ঠার মধ্যে কোষপ্রাচীর থাকে না, ফানজাইয়ের মধ্যে কোষপ্রাচীর থাকে, এবং ফানজাইয়ের মধ্যে টিস্যুতন্ত্র মাইসেলিয়াম থাকায় প্রতিষ্ঠার চেয়ে ফানজাই উন্নত। আবার ফানজাইয়ের মধ্যে কোনো ধরনের প্লাস্টিড থাকে না, প্লান্টের মধ্যে প্লাস্টিড থাকে, এবং প্লান্টের মধ্যে উন্নত টিস্যুতন্ত্র থাকায় ফানজাইয়ের চেয়ে প্লান্টি উন্নত। আবার প্লান্টির চেয়ে অ্যানিমেলিয়ার মধ্যে জটিল টিস্যুতন্ত্র থাকায় এবং অ্যানিমেলিয়ার মধ্যে ভ্রূণীয় স্তরের সৃষ্টি হওয়ার কারণে প্লান্টির চেয়ে অ্যানিমেলিয়া উন্নত। তো অতএব বোঝা যাচ্ছে যে বায়োলজির শ্রেণীবিন্যাসে পর্যায়ক্রমে রাজ্যগুলির বৈশিষ্ট্যের উন্নয়ন ঘটে, এই যেভাবে ব্যাখ্যা দেওয়া গেল। আশা করি বুঝতে পারছো। তো তাইলে কিভাবে প্রশ্ন হয় যে এই রাজ্যগুলোর বৈশিষ্ট্য আসতে পারে, এই জীবটাকে কেন এই রাজ্য স্থান দেওয়া হয়েছে আসতে পারে, এটার সাথে এটা পার্থক্য লেখা আসতে পারে, এটার চেয়ে এটা কেন উন্নত আসতে পারে। আশা করি বুঝতে পারছো। আর মোটামুটি আমরা অধ্যায়টা কিন্তু একেবারে শেষের দিকে আসছি, খুব একটা বেশি জিনিস বাকি নাই। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য এই যে সহজ বায়োলজি বইয়ের নতুন সংস্করণ চলে আসছে, এখনো যারা বইটা সংগ্রহ করো নাই তাদেরকে বলবো দ্রুত বইটা সংগ্রহ করে নাও। তোমরা যারা সৃজনশীল লিখতে দুর্বল, অনেক ভালো স্টাডি করে সৃজনশীল লিখলেও 10-এ 10 পাও না, বা হচ্ছে বায়োলজিতে এখনো 95, 98 বা 100-তে 100 এখনো কেউ পাও নাই, যারা পেতে চাও তাদেরকে বলবো খুব দ্রুত এই বইটা সংগ্রহ করো। বইটা কোন কোন সিকোয়েন্সে লেখা হয়েছে, বইটা হচ্ছে তোমার যে পাঠ্যক্রম আছে বোর্ড বইয়ের পাঠ্যক্রম অনুসারে পর্যায়ক্রমিক ভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে।
একটা প্রশ্ন ক নাম্বারে আসলে কতটুকু লিখবো, ঠিক একই প্রশ্ন যদি খ নাম্বারে আসে তাহলে আমি আনসারটা কিভাবে করব, একই প্রশ্নের বর্ণনা যদি গ নাম্বারে আসে অথবা ঘ নাম্বারে আসে তাহলে আমি কিভাবে আনসার করব। প্রত্যেকটা প্রশ্নের সহজ সরল সাবলীল উত্তর দেওয়া আছে এবং সুন্দর করে কিভাবে চিত্র আঁকা যায় সহজ সরল চিত্র দেওয়া আছে এবং চিত্র বেস করে কিভাবে উত্তর লেখা যায় চিত্র বেস করে সেই উত্তরগুলোও দেওয়া আছে। যার কারণে এই অনন্য অসাধারণ বইটি কিন্তু স্টুডেন্টদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে এবং হচ্ছে যারা হচ্ছে এই বইটা সংগ্রহ করতেছে প্রত্যেকেই খুব ভালো ভালো কমেন্ট করতেছে এবং আশাবাদী এখন পর্যন্ত এই বইটা পড়ে অসংখ্য স্টুডেন্ট আছে যারা 100-তে 100 পেয়েছে, অনেক দুর্বল থাকার পরেও এই বইটা পড়ার মাধ্যমে চমৎকার রেজাল্ট করেছে। তো তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য, বারবার আমি বলতেছি, রিকোয়েস্ট করতেছি, যদি বায়োলজিতে ভালো করতে চাও, সৃজনশীল যারা গুছিয়ে লিখতে পারো না, যারা হচ্ছে বায়োলজিটা খুব ভালোভাবে মাথায় ধরে না, তাদের জন্য রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে নাও, লাভটা তোমারই হবে দিন শেষে। এবং হচ্ছে বইটা wafilife.com অথবা হচ্ছে রকমারি.com থেকে অর্ডার করতে পারো, অথবা বইটি যদি আরো সহজে সংগ্রহ করতে চাও তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এরপরে আলোচনা করা আছে হলো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। তো শ্রেণীবিন্যাসের আমরা জানি যে প্রত্যেকটা শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা জীবের শ্রেণীবিন্যাসের 7টা করে ধাপ আছে। একটা হচ্ছে কি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই হলো 7টা ধাপ। তোমাদের যেটা করতে হবে এই 7টা ধাপ একেবারে মুখস্থ করতে হবে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস খুব দ্রুত বলার চেষ্টা করতে হবে, যেটা কোনোদিন বলা যাবে না। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস এভাবে একেবারে কি করতে হবে, মুখস্থ করতে হবে। এবং হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস দেওয়া আছে তোমাদের 11 পৃষ্ঠার মধ্যে। দেখবা যে কিংডম, এনিমেলিয়া, ফাইলাম, কর্ডাটা, এভাবে তারপরে ক্লাস হচ্ছে মাম্মালিয়া, তারপর হচ্ছে অর্ডার হলো প্রাইমেট, এভাবে তো মানুষের শ্রেণীবিন্যাস দেওয়া আছে। তো শুধু একটা খ নাম্বার প্রশ্ন মানুষের শ্রেণীবিন্যাস লেখো, বা এটা প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। মানুষের শ্রেণী যে কোনো তুমি পরীক্ষা দিতে গেছো বা তোমাকে কোনো একটা স্যার জিজ্ঞেস করলো, মানে এটা একটা জানা দরকার। এটা যে কোনো মুহূর্তে তোমার সাধারণ জ্ঞান আইকিউ টেস্টের জন্য এটাই প্রশ্নটা বলতে পারে যে মানুষের শ্রেণীবিন্যাস বলো তো। তো সেক্ষেত্রে তুমি এই যে 11 পৃষ্ঠায় যে মানুষের শ্রেণীবিন্যাসটা আছে, এটা কারণ ওইটা মুখস্থ করা দরকার। মানুষের শ্রেণীবিন্যাস কিংডম, এনিমেলিয়া, ফাইলাম, কর্ডাটা, এভাবে ক্লাস, মাম্মালিয়া, এভাবে যে শুধু ইংরেজিটা যেটা আছে এটা মানুষের শ্রেণীবিন্যাস, সেটা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এরপর এখান থেকে খ নাম্বারের প্রশ্ন হয় বা এমসিকিউ প্রশ্ন হয়। এখানে যে কারণগুলো আছে যে কেন এটাতে স্থান দেয়, যেমন এর মধ্যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো মানুষকে প্রাইমেট বর্গে রাখা হয়েছে কেন, মানুষকে প্রাইমেট বর্গে রাখা হয়েছে কেন, এমন একটা খ নাম্বার প্রশ্ন আসে। তো এটা আচ্ছা, প্রাইমেট বর্গ কেন রাখা হয়েছে ওখানে দেখবা তোমরা বইটা যদি পড়ো, লেখা আছে কি যে মানুষের বর্গ অর্ডার দেওয়া আছে প্রাইমেট, কারণ হচ্ছে এদের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে এবং হচ্ছে এদের হলো ঘ্রাণ শক্তির তুলনায় দৃষ্টি শক্তি প্রখর। তো এই দুইটা বৈশিষ্ট্য যে সকল প্রাণীগুলো আছে সব প্রাণীগুলাকে এই প্রাইমেটের মধ্যে রাখা হয়েছে। তাহলে আমি এটা কিভাবে আনসার করব, আমি লিখবো হচ্ছে যে সকল প্রাণীদের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে এবং ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টি শক্তি উন্নত, সেই সকল জীবগুলোকে প্রাইমেট বর্গে স্থান দেওয়া হয়েছে। উপরে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলে দেখা যায় মানুষের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে এবং হচ্ছে মানুষের ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টি শক্তি উন্নত, এই কারণে মানুষকে প্রাইমেট বর্গের স্থান দেওয়া হয়েছে। এভাবে আমরা একটা খ নাম্বার প্রশ্ন দিব। তো আশা করি এই পৃষ্ঠা থেকে মোটামুটি এটাই। এরপরে আছে হচ্ছে কি দ্বিপদ নামকরণ। তো দ্বিপদ নামকরণের জনককে ক্যারোলাস লিনিয়াস, কোন দেশের, সুইডেনের অধিবাসী। তো এই ক্যারোলাস লিনিয়াস একটা বই লেখছে, বইটার নাম আমি বলতেছি না, এই বইটার নাম এবং সাল মুখস্থ করে রাখতে হবে। ক্যারোলাস লিনিয়াস কত সালে জন্মগ্রহণ করে, এই তার ডেট অফ বার্থ এবং কত সালে মারা গেছে, এই তথ্যগুলো একটু এমসিকিউর জন্য দরকার। দ্বিপদ নামকরণের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। এই ক্যারোলাস লিনিয়াসই সর্বপ্রথম এই জীবগুলার নামকরণ করে। যেমন একটা আম গাছ, এই আম গাছটার কি নাম দেওয়া যায়, তারপরে একটা জাম গাছ কি নাম দেওয়া যায়, একটা মানুষের কি নাম দেওয়া যায়, বা গরুর কি নাম দেওয়া যায়, এরকম বৈজ্ঞানিক নাম দিছে। এবং প্রত্যেকটা নাম হচ্ছে 2টা পদের ওপর ভিত্তি করে। সেটা হলো কি, একটা হলো গণ আর একটা হচ্ছে প্রজাতি, একটা জেনাস একটা স্পেসিস। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স, হোমো হচ্ছে জেনাস আর সেপিয়েন্স
এটা হচ্ছে কি প্রজাতি, এই দুইটা মিলেই হলো একটা মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। তো বিষয়টা হলো এরকম বোঝায়, যেমন অনেক সময় নাম রাখে কি জায়েদ বিন খসরু। জায়েদ বিন খসরু মানে কি, জায়েদ তার নাম, বিন মানে ছেলে, খসরু মানে খসরুর ছেলে জায়েদ। এইভাবে নাম বললে এটার পরিচয়টা একটু শক্ত হয়, মানে একটা এলাকার মধ্যে অনেকগুলা জায়েদ থাকতে পারে কিন্তু সবার বাপের নাম তো আলাদা আলাদা। সেই ক্ষেত্রে যখন জায়েদ বিন খসরু বলছে মানে খসরুর ছেলে জায়েদ, তখন বিষয়টা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এই জন্য বৈজ্ঞানিক নামগুলো দুইটা পদের উপর ভিত্তি করে হয়, যাতে কোন গণের এই প্রশ্ন না আসে। তার মানে আমরা কিভাবে লিখব, ক নাম্বার প্রশ্ন আসবে যে দ্বিপদ নামকরণ কাকে বলে। তো গণ এবং প্রজাতি দুটি পদের উপর ভিত্তি করে জীবের বৈজ্ঞানিক নামকরণ করার পদ্ধতিকেই দ্বিপদ নামকরণ বলে। সহজ জিনিস। এরপর একটা প্রশ্ন আসতে পারে যে দ্বিপদ নামকরণের নিয়মগুলা কি। তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দ্বিপদ নামকরণের নিয়মগুলো আছে, তোমরা এভাবে লিখে দিবা, জাস্ট এটা মুখস্থ করে নিবা। তবে একটা তথ্য আমি এক্সট্রা বলে রাখবো, যে উদাহরণগুলোর সাথে এই বৈশিষ্ট্য এই নিয়মগুলোর সাথে সাথে তোমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করবা। বইয়ের মধ্যে নিয়মগুলো যেভাবে আছে ওইভাবে লিখতে হবে না, তুমি তোমার মতো লেখো। যে দ্বিপদ নাম করে ল্যাটিন অক্ষর হবে, তারপরে হচ্ছে ডান দিকে বাঁকা করে হবে, তা হাতে লেখে নিচে দাগ দিতে হবে, টাইপ করলে বোল্ড করে দিতে হবে, প্রথম অক্ষরটা বড় হবে, বাকিগুলো ছোট। তুমি তোমার মতো করে লেখো, তবে সবগুলোর সাথে তুমি উদাহরণটা যুক্ত করে দিবা। তো এই হলো দ্বিপদ নামকরণের নিয়ম গেল। এটা একটা গ নাম্বার প্রশ্ন হইতে পারে, ইম্পর্টেন্ট জিনিস। বা তোমার উদ্দীপকের মধ্যে চিত্র দিয়ে দিতে পারে যে এই জীবটার নামকরণ তুমি কিভাবে করবে। এমনি একটা প্রাণীর চিত্র দিয়ে বললো যে তার নামকরণ কিভাবে করবা, কিছুই না, ওই দ্বিপদ নামকরণের নিয়মগুলা লিখে দিলাম, ব্যাস আলহামদুলিল্লাহ। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে তোমাদের বৈজ্ঞানিক নাম আছে। তোমাদের পুরা এই অধ্যায়টার মধ্যে মনে হয় 19টা না 20টা বৈজ্ঞানিক নাম আছে। এই বৈজ্ঞানিক নামগুলা মুখস্থ করতে হবে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি, রুই মাছের বৈজ্ঞানিক নাম কি, তারপর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি, সবগুলা বৈজ্ঞানিক নাম তুমি সুন্দরভাবে মুখস্থ করবা বানান সহ। এতে হলো কি এগুলা এমসিকিউ এর মধ্যে আসতে পারে, আবার ক নাম্বার প্রশ্ন আসতে পারে, বা তোমার এটা আইকিউ টেস্ট যে কোনো জায়গায় গেছে তোমাকে জিজ্ঞেস করছে যে মৌমাছির বৈজ্ঞানিক নাম কি। সহজ জিনিস, এপিসেন্টিকা বলে দিলাম। তো এইভাবে তুমি একেবারে এই জিনিসটা একবার ঠোঁটস্থ মুখস্থ করো। তাহলে পুরো অধ্যায়টা যদি আমরা একবার রিভিউ করি, তাহলে হলো বায়োলজি শব্দটা দুইটা গ্রিক শব্দ বায়োস এবং লজস থেকে আসছে। তারপর জীববিজ্ঞানের দুইটা শাখা, ভৌত শাখা, ফলিত শাখা। ভৌত শাখা ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের মধ্যে 11টা শাখা আছে, ফলিত জীববিজ্ঞানের 17টা শাখা আছে। এগুলো উদাহরণ সহ কোনটাতে কি আলোচনা করা হয় মুখস্থ করতে হবে। এরপর হলো 5টা রাজ্য আছে, 5টা রাজ্যে যে 4টা আমরা করছিলাম 4টা একবার মুখস্থ করে ফেলবো। প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য, কোনটার সাথে কোনটা পার্থক্য এবং উদাহরণ এবং চিত্রগুলা ভালোভাবে মনে রাখতে হবে। এরপর হচ্ছে শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, দ্বিপদ নামকরণ কি, তারপর হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী, আর হচ্ছে যে বৈজ্ঞানিক নামগুলা। এই হচ্ছে প্রথম অধ্যায়। আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আলোচনা হবে। আর কোন বিষয়টা তোমার দুর্বলতা আছে জীববিজ্ঞানে, কোন টপিকের উপর ভিডিও করলে ভালো হয়, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আল্লাহ হাফেজ।